স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 542তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতির মাঠের বলি, মিডিয়ার বলি, খুবই পরিচিত চার মুখ। আমার হাতের ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতে বামে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই এর চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা এবং আমাদের পতাকা পুড়ে ফেলার মতো অবমাননাকর যে ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে দুদেশের সম্পর্কে যে টানাপোড়েন, এই সংকটের সমাধানের পথ আসলে কোথায়, এবং এই পরিস্থিতিকে ঘিরে প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যটাই নিশ্চিত হবে কিভাবে, আলোচনায় থাকবে এই যে এই সবের মাঝেই নির্বাচনের রোডম্যাপের কথা বারবার বলা হচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচনের মাধ্যমে এসব সংকটের সমাধান আসলে সম্ভব, এবং সমকালীন রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়েও আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলছিলাম যে হাইকমিশনগুলোতে যেই অপ্রীতিকর ঘটনা এবং ন্যাক্কারজনক ঘটনা তো নিঃসন্দেহে বলবই, আগরতলায় সহকারী হাইকমিশন এবং কলকাতার উপ হাইকমিশন থেকে ঢাকায়ও এর মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। প্রশ্নটা আমি এভাবে রাখতে চাই, এই যে 4 মাস পেরিয়ে গেল, বাংলাদেশের নতুন বাস্তবতা ভারত মানছে না কেন, মেনে নিতে পারছে না কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ডে 1 থেকে একটা কথা মনে হয়েছে, শেখ হাসিনার পালিয়ে যাওয়া ভারত তার সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছে। তার কারণ ভারত মনে প্রাণে বিশ্বাস করে যে এই দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে, ছোট ছোট দেশগুলো, এই দেশগুলো প্রত্যেকেই তার ব্যাকইয়ার্ড, এবং এই ব্যাকইয়ার্ডগুলো একটার পর একটা হারানোর পর তার হাতে একটাই ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আমি আবারও বলছি, বাংলাদেশ না, শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনার সময়কার বাংলাদেশ। এবং তারা মোটামুটি বাংলাদেশকে 7 সিস্টার্সের +1 8 নম্বর বোন হিসেবে তারা দেখে অভ্যস্ত ছিল, এবং তারা যখন যা চেয়েছে, যেভাবে চেয়েছে, ঠিক তাই হয়েছে, বাংলাদেশে সেভাবেই হয়েছে। আমরা দেখেছি একটার পর একটা বর্ডার কিলিং হয়েছে। আমাদের মন্ত্রীরা, বাংলাদেশের শেখ হাসিনার মন্ত্রীরা অবলীলায় বলেছে দোষ আমাদের, কারণ আমাদের লোকজন গরু চোরাচালান করতে যায় এবং সে কারণেই তারা হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা মাথা নিচু করে বিএসএফ এর কাছ থেকে লাশ বুঝে নিয়ে এসেছি। আমরা দেখেছি তিস্তার পানি নিয়ে এই সরকারের কোনোদিন সাহস ছিল না চোখ তুলে কথা বলবার, উল্টো ফেনী নদীর পানি দিয়ে আসতে হয়েছে। আমরা দেখেছি ভারত বাংলাদেশের রেল, নৌ এবং সড়ক পথ অবলীলায় ব্যবহার করেছে এবং কমিটি নির্ধারিত ফি এর চেয়ে অনেক কম টাকা পরিশোধ করে নামমাত্র মূল্যে। এমনকি সরকারের একজন উপদেষ্টা, খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা, তো বলেই ফেলেছিলেন, মশিউর রহমান, যে ভারতের কাছে চাইতে তো আমাদের লজ্জা হওয়া উচিত, কারণ তারা আমাদের 71-এ সাহায্য করেছে। এবং সেই 71-এর খোটা ভারত আমাদেরকে হাসিনার আমলে যে পরিমাণ দিয়েছে, এই পরিমাণ খোটা আমরা কোনোদিন শুনি নাই। ভারত ভুলে গিয়েছিল যে 71 সালে তারা বাংলাদেশকে সাহায্য করেছে, বিকজ ঘরের পাশে দুই পাকিস্তান নিয়ে বাস করা ভারতের জন্য খুব স্বস্তিদায়ক বিষয় ছিল না। তো এই ঘটনাগুলো যখন বাংলাদেশে ক্রমাগত ঘটেছে এবং এই ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় 14, 18 এবং 24-এর নির্বাচন বাংলাদেশে হতে পেরেছে, এর পর আসলে ভারতের পক্ষে এইরকম পরাজয় মেনে নেওয়া সত্যি তাই বলে এইভাবে একেবারে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা পুড়িয়ে দেওয়া। দেখুন, শুধু তো ভিয়েনা কনভেনশন লঙ্ঘন না, আপনি যখন দূতাবাসে হামলা করছেন, অর্থাৎ আপনি কিন্তু দেশের উপরে হামলা করছেন। দূতাবাস, তার ভেতরে যেই পরিধিটা এবং আসবাবপত্র, মানুষজন প্রত্যেকে কিন্তু মানে স্বাগতিক দেশে আরেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং পতাকা পোড়ানো মানে হলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত। দূতাবাসে হামলা মানে আমাদের উপর আঘাত। আপনি দেখেন তো, প্রথমে তো কলকাতার যেই দূতাবাস ছিল সেখানে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে তখনই সরকারের কাছে ক্লিয়ার মেসেজ ছিল, ভারত সরকারের কাছে, যে এই ধরনের কিছু ইনসিডেন্ট কিন্তু পরপর ঘটতে পারে, এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে, যেটা পরবর্তীতে বলা হয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু তারা ত্রিপুরার আগরতলায় এই ঘটনাটা ঘটতে দিয়েছে। বিকজ তাদের পক্ষে এটা মানা খুব কঠিন যে এভাবে পরাজিত হয়ে তাদের কর্মচারী যে বাংলাদেশে দীর্ঘ 15 বছর শাসন ক্ষমতায় ছিল, তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে। 1, 2 হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা কথায় কথায় বলতো, আমি দেশে না থাকলে বাংলাদেশে একটা ইসলামিক জঙ্গিতন্ত্র কায়েম হবে। এখন রিলিজিয়াসলি ভারত সরকার মনে করছে যে কোনো উপায় হোক
মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, মানে মিথ্যে তথ্য, ভুল তথ্য, সকল কিছু মিলিয়ে হোয়াটএভার যে কোনো কিছু বাংলাদেশকে ওই রংটা দেয়া। এবং যেহেতু তাদের কাছে ইন্টারন্যাশনাল মিডিয়ার অ্যাক্সেস খুব সহজ, বিকজ তাদের ওখানে সকল কিছু ইংরেজিতে প্রচারিত হয়, সো তারা কিন্তু সেটা খুব সহজে পশ্চিমা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। এই বিষয়গুলোতে আবার পরবর্তীতে বিস্তারিত আসবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে বাংলাদেশকে একটা ভিন্ন রঙে দেখানোর চেষ্টা, একচোখা অবস্থান শেষ কোথায় এবং এর সমাধান কোথায়? ধন্যবাদ। বাংলাদেশকে তো বরাবর এই চোখেই দেখা হয়েছে, বাংলাদেশকে কখনো ভিন্ন চোখে দেখা হয়নি। আমরা যেহেতু ইতিহাসের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি, বলা হয়েছে না যে চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়রা বলেছে যে আমাদের ইতিহাস নাই, উহা লিখিতে হইবে। তো উহা লিখিয়া চলিয়াছেন ওনারা 71 সাল থেকে। আমাদেরকে একটা ফলস ডিসকোর্স দিয়ে বোঝানো হয়েছে যে তোমার কোনো জাতিসত্তা নাই, তোমার কোনো ইতিহাস নাই, তোমার আগে কিছু ছিল না, তোমার শুরুটাই হয়েছে 71 সালে 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে। আমরা যারা মিস্টার বিন দেখেছি, মিস্টার বিনের শুরুটা হয় দেখবেন একটা চাঁদের আলো পড়ে দুনিয়াতে, এই চাঁদের আলোর মধ্যে একটা আমির খান নাজিল হয়, টপ করে এসে পড়ে। এবং আমির খানটা নাজিল হইলো আবার ইংল্যান্ডের মাটিতে। দেখবেন ওই যে ইটগুলা কিন্তু কাঁচা রাস্তা না, পুরাতন আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল না চিটাগংয়ে, যদি গেলে দেখবেন, আমরা যারা বাইরে লম্বা সময় ছিলাম আমরা দেখেছি যে তারা যেহেতু ইতিহাস ঐতিহ্য পছন্দ করা জাতি, তারা ইটের রাস্তা রাখে বহু জায়গাতে। তো ওইরকম দেখবেন একটা চাঁদের আলোতে আমির খান আইসা হুট করে পড়ছে, এবং সে এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে যেটা ওই জাতির যে ন্যাচারাল জাপিত জীবন আচরণ এটার সাথে যায় না। এই জন্য এটা হাস্যকর, এটা কাশ্যের মতো একটা ঘটনা আর কি। তো ভারত সরকার মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রটা হইল ওই চাঁদের আলোর মতো আমরা নাজিল করাইছি 9 মাসে 1971 সালে। এবং এই নাজিল করা রাষ্ট্রের গল্প আওয়ামী লীগ, তার দালাল বুদ্ধিজীবী এবং বাম যে কয়টা আছে আপনার, এরা সবাই মিলে ঝিলে গত 70 বছর থেকে আমাদেরকে খাওয়াচ্ছে যে আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার সব কিছু শুরু হয়েছে এখান থেকে। এর আগে যা কিছু ছিল তা নিয়ে আমার গর্ব করবার মতো কিছু নাই। এই সব কিছুটা হচ্ছে বৈষম্য, মানে আন্দোলন সংগ্রাম, আমরা শুধু বৈষম্যের শোষক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছি, পাকিস্তানের কলোনি ছিলাম, এই ধরনের বক্তব্য দেয়। অথচ পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে। তো সেই জায়গাতে তারা বরাবরই দেখেছে। 47-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন প্রথম আপনার কনফারেন্স হয়, সেই কনফারেন্সে একটা রেজলিউশন ছিল যে আমরা পাকিস্তানকে রাষ্ট্র আকারে স্বীকৃতি দেব কিনা। এই আলোচনার জায়গাতে লম্বা বিতর্কের পরে তাদের যে রেজলিউশন আসছে সেখানে তারা বলেছে ন্যাশনাল কংগ্রেস যে রাষ্ট্র আকারে আমরা ফর দ্য টাইম বিইং আপাতত পাকিস্তানকে আমরা স্বীকৃতি দিচ্ছি। তাহলে এই যে নেহেরু ডক্ট্রিনের কথা যেটা বলা হচ্ছে, যে নেহেরু ডক্ট্রিনের এসেন্স হচ্ছে সে হচ্ছে বড় মাছের মতো তার মহল্লাতে অন্য কোনো ছোট মাছের অস্তিত্ব স্বীকার করে না। এই জন্য দেখবেন যে মইজু যখন ক্ষমতা এসছে মালদ্বীপে, তখন সে কিন্তু ব্রিফিংয়ে বলেছে যে মালদ্বীপ ইজ নোবডিস ব্যাকইয়ার্ড, এইটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং ভারতের দেখেন এই যে পারসিস্টেন্ট পলিসি পজিশন, যেটা শুধু এই ফ্যাসিস্ট হিন্দুত্ব বিজেপি করে নাই, কংগ্রেসও করেছে, পারসিস্টেন্টলি করেছে। নেহেরু ডক্ট্রিনকে তারা গুজরাল ডক্ট্রিন দিয়ে এক্সটেন্ড করেছে। এক্সটেন্ড করবার পরে যে বিজেপি যেটা আসছে, পজিশন কোনোভাবে চেঞ্জ হয় নাই। কীভাবে হয় নাই দেখেন, 2 বছর আগে তারা নতুন সংসদ ভবনের বিল্ডিং করলো, বিল্ডিংটা উদ্বোধনের দিন তারা কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ ওখানে বসিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি কি পরিমাণ নির্বোধ অর্বাচীন হইলে পরে, মানে বুদ্ধির পুষ্টিহীনতায় ভুগলে পরে এই ধরনের একটা কাজ করতে পারেন। আমরা জেনেছি যে 99-2000 সাল থেকে পিনাক বলে আমেরিকাতে একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি, যে 21 শতাব্দীতে আমেরিকা সারা দুনিয়াটা কিভাবে রুল করবে। সেই প্রজেক্টের অংশ হিসাবে পেন্টাগনের ডিসিশন ছিল 2000-এর শেষের দিকে যে তারা 7টা মুসলিম দেশকে তারা বিলীন করে দেবে, ক্যাওটিক করে দেবে। এবং জেনারেল ওয়েলসলি ক্লার্কের যদি আপনি দেখেন, একজন টপ মিলিটারি জেনারেল ছিল আমেরিকার, তার ইন্টারভিউ পর্যন্ত আছে এখন, যে সে 9/11 ঘটার বহু মাস আগে থেকেই পেন্টাগনের ডকুমেন্টেশন দিয়ে জানতো যে এই 7টা মুসলিম দেশকে, আজকে যেগুলোতে ঝামেলা হচ্ছে আপনার ইরান, সিরিয়া, লেবানন, লিবিয়া, এই দেশগুলো, তো সেই জায়গাতে
তারা কিন্তু এটা কখনো প্রকাশ করে নাই যে আমি 7টা মুসলিম দেশ, হোয়াইট হাউস থেকে কখনো বলে নাই, জি। স্টেট ডিপার্টমেন্ট থেকে বলে নাই। কিন্তু ভারত কি পরিমাণ পজিশন নিয়ে দেখেন, তার মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রকে সে গিলে ফেলবে। জি। তাহলে 47-এর এই জায়গাটিতে কংগ্রেসের পজিশন আর বিজেপির 2022-এর পজিশনের ভিতরে পজিশনটা একই রকম রয়ে গেছে। জি। আশেপাশের কোন রাষ্ট্রকে সে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। জি, এই জায়গাটিতে আবার পরে বিস্তারিত শুনবো। ডাক্তার জাহেদুর রহমান, এই যে প্রতিবেশীদের গিলে ফেলার চেষ্টা এবং একটি ইস্যুতে দেখেন এই যে বিজেপির সাথে মমতা বা এই যে কত ধরনের বিভেদ এবং দূরত্ব ছিল, কিন্তু এই একটি ইস্যুতে আবার তাদের বেশিরভাগের মধ্যেই যে আবার এক ধরনের মিল। মমতা বলছেন শান্তিরক্ষী বাহিনী পাঠানো। এই যে এই জায়গাটিতে আসলে মানে বাংলাদেশকে নিয়ে তাদের এত মানে এটা কোথায়, যন্ত্রণাটা কোথায়? তাদের যে একমত হওয়া হলো এটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই, এটাকে রেটরিক হিসেবেই দেখতে চাই। আমি আসবো এই রেটরিকটা কেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে যন্ত্রণা অন্তত ভারতের ক্ষমতাসীন যারা আছে তাদের সে কোনটা খেয়াল করবেন। আমরা বাংলাদেশের ওপরে ভারত কি ধরনের সম্পর্ক তৈরি করেছে, বিশেষ করে শেখ হাসিনার সময় নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। সবাই একটা কথা বলার চেষ্টা করতো যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। সত্যি কথা, শেখ হাসিনা বাংলাদেশকে যা করেছিলেন তার চাইতে ভারতের অঙ্গরাজ্য হওয়াই ভালো ছিল আপনি যদি তুলনা করেন কম্প্যারিটিভলি। ভারত বাংলাদেশকে কি করেছিল আসলে, তাহলে আমার বিবেচনায় এটা একটা কলোনি ছিল। আচ্ছা, এর মধ্যেও জটিলতা আছে। বাংলাদেশ যদি ভারতের স্বীকৃত কলোনিও হতো তারপরও ভালো ছিল। আমি একজন বিখ্যাত মানুষকে কোট করতে চাই, কোয়ামে এনক্রুমা, ঘানার প্রেসিডেন্ট। নিও কলোনিয়ালিজম বলে যে শব্দটা প্রথম আসলে জাপল সাত্রে এটাকে কয়েন করেছিলেন, কিন্তু এটাকে অনেক বেশি পপুলার করেছিলেন এনক্রুমা। এনক্রুমা যে কথাটা বলছেন এটা আমার খুবই পছন্দ। সেটা হচ্ছে নিও কলোনিয়ালিজমের সময় আপনি একটা দেশকে যখন ডিফ্যাক্টো কলোনি বানান, কাগজে কলমে তো কলোনি না, এটা আগের কলোনির চাইতে খারাপ। কারণ আগের কলোনিতে আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওটা আমার কলোনি। খেয়াল করবেন 1857-এ যখন ব্রিটেন সরাসরি এই উপমহাদেশ শাসন করতে শুরু করলো তখন সে ফর্মালি ঘোষণা করেছে যে এটা আমার কলোনি। সো প্রি 1857 আর পোস্ট 1857-এর মধ্যে শাসনগত দিক থেকে ডিফারেন্স আছে। আগে কিন্তু একটা কোম্পানি এই জায়গাটা শাসন করতো। সো আমরা যখন এই যুগে আছে একটা নিও কলোনি ছিলাম আসলে আমরা ভারতের। সো কলোনি কিন্তু কোনো দায় দায়িত্ব নাই, আমরা এই ডিজাস্টারাস জায়গায় ছিলাম। সো আপনি যা ইচ্ছা তা করতে পেরেছেন, এখন আপনার আর ভাল লাগছে না, কারণ ওই কমফোর্টে আপনি যখন অভ্যস্ত হতে থাকেন আপনি তো ওটা চাইবেন। এটা খুব স্বাভাবিক। আমরা অনেক সময় দেখেছি, ধরুন কোনো সন্তান সবসময় বাবার কথা শুনে হঠাৎ করে সাধারণভাবে কোনো একটা ডিবেট করলে তোর এত বড় সাহস, তুই আমার সাথে চোখে চোখ মেনে নেওয়াটা কঠিন। এটা একদম তাই হচ্ছে আর কি। যদিও একটা সন্তান একটা ডিফারেন্ট হিউম্যান বিইং, ডিফারেন্ট পার্সোনালিটি, ওনার যদি কোনো দ্বিমত থাকে তার বাবাকে সেটা বলতে পারেন। আমাদের এখন এই হচ্ছে সমস্যার জায়গা। সো তাদের ওই জায়গা থেকে সমস্যা হয়েছে। আরেকটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, অখণ্ড ভারতকে আমি আসলে খুব হালকা করে আর দেখতে চাই না। আমি যদি পোস্ট 2022-এর কথা বলি, যখন রাশিয়া ইউক্রেনকে ইনভেড করেছে, মানে একটা ইউরোপের মতো মাটিতে বসে যাদের সাথে নেটো, যে দেশটার সাথে নেটো দেশদের বর্ডার আছে, যে নেটোর মেম্বার হতে চায়, সেই দেশের 20% ভূমি আপনি দখল করে আপনার সাথে অ্যানেক্স করে ফেলেছেন কনস্টিটিউশনালি। সো যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত ম্যাসিভ স্কেলে এটা কেউ চিন্তাও করে না, বাট ইট হ্যাপেন্ড। এবং আমি ভয়ের জায়গা দেখি একই ন্যারেটিভ এখানে। পুতিনের যেমন রাশিয়ান স্পিকিং পিপলকে রক্ষার ন্যারেটিভ, এখানে হিন্দুকে রক্ষার ন্যারেটিভ আছে। সো আমাদের এই ঝুঁকিগুলো আছে। ভারতের একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের দর্শকদেরকে আমি একটা বই এর দিকে দৃষ্টি আকর্ষণ করব, যে এই ন্যারেটিভ তৈরির যে চেষ্টা হচ্ছে রিসেন্টলি, এবং এটা ইউটিউবে এটা নিয়ে রীতিমতো প্রোগ্রাম করে লঞ্চিং হয়েছে। তার বক্তব্য আছে। মিস্টার দীপ হালদার নামে এক ভদ্রলোক আছেন, সাংবাদিক, উনি একটা বই লিখেছেন বিং আ হিন্দু ইন বাংলাদেশ। সো ওখানে অত্যন্ত খুবই একই প্রথাগত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, দে আর ক্রিয়েটিং সাম গ্রাউন্ড। আরেকটা জিনিস একটু যোগ করে, এক বাক্যে মানে দু বাক্য লাগবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে ইটস জাস্ট আ রেটরিক। মমতা ব্যানার্জি আমি মনে করি না বিজেপির অ্যালাইন্ড হয়েছে, কিন্তু মিডিয়া যেভাবে পোলারাইজ করেছে গ্রাউন্ডটাতে, 26 সালের মার্চ এপ্রিলে যেহেতু নির্বাচন আছে, তাকে কিছু রেটরিক ইউজ করতে হচ্ছে। এটা খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা কঠোরভাবে প্রতিবাদ করব। জি, ডক্টর আনম মেহসান হক মিলন, এই যে রাষ্ট্রীয় জায়গা থেকে কঠোরভাবে প্রতিবাদ করা, সেই জায়গায় আজকে আমরা দেখলাম আপনার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভারতীয় শাড়ি রাস্তায় এনে পোড়ালেন। এই যে পণ্য বর্জনের এই কথাটা কিন্তু এর আগেও বেশ কয়েকবার এসছে। এই জায়গা থেকে আসলে বিএনপির অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। বিএনপির অবস্থান সুস্পষ্ট, ভেরি ক্লিয়ার।
দেখুন, আমরা যদি 111 থেকে আমাদের দলীয় পর্যালোচনা করি, আমরা দেখেছি সেই সময় তাদের একটা প্ল্যান অ্যান্ড ডিজাইন ছিল হাউ টু ইন্টারভিন বাংলাদেশ। ধরুন, আমরা প্রণব মুখার্জির বইয়ে দেখেছি মইনুল আহমেদ সম্পর্কে লেখা, সেটা আমরা পড়েছি এবং জেনেছি যে তাদের একটা প্ল্যান ছিল 111 তৈরি করা। অর্থাৎ এই দেশে, যেটা আগের আলোচকরা বলে আসলেন, যে বাংলাদেশকে কখনো ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট কান্ট্রি হিসেবে তারা কখনো দেখেনি, যেটা রুবিন বলল যে এটা ব্যাকইয়ার্ড হিসেবে তারা দেখতে চেয়েছে। আজকে সেই জায়গাটি নেই। তাহলে বিএনপি স্ট্যান্ড যদি কখনো এই ভারতের সাথে থাকতো, তাহলে কিন্তু আমাদের 111 আসতো না, আমরা ক্ষমতাচ্যুত হতাম না। তো ফর দ্য ভেরি বিগিনিং, স্টার্টিং ফ্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের স্ট্যান্ড ছিল অ্যান্টি ভারত, এবং সেটাকে ডিপ্লোম্যাটিক্যালি ফেস করতো, এবং ভারতও সেটাকে তাদের যে ছল চাতুরি যেটাই ছিল সেটা নিয়ে তারা মেনটেন করেছিল। বাট আফটার অল উনি যে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা হয়ে উনি ফাইনালি তাদের তৈরি করা শেখ হাসিনাকে আমাদের দেশে ঢুকতে দিলেন, এবং আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো জন্ম নিয়েছিল। সেই থেকেও তারা বিরুদ্ধাচরণ করেছে। এখন অবভিয়াসলি তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, বিষয়টা তা না, এটা পালিয়ে গিয়েছে ভারত। কারণ আমরা যদি 2008 নির্বাচনের পরেও দেখি, 2014 নির্বাচনে দেখি, সুজাতা সিং থেকে এসে কিভাবে আমাদের নির্বাচনগুলিকে তারা ইন্টারফেয়ার করেছে, এবং তারা ডিরেক্টলি চেয়েছে যে তাদের একটি গভর্নমেন্ট তাদের সেবাদাস হিসেবে কাজ করবে, সেটাই শেখ হাসিনা সরকার করত। এবং 2014 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশনে তারা কন্টিনিউয়াসলি এই সরকার রাখতে চেয়েছিল। আমরা যদি তাদের এই ছোটোখাটো কমেন্টগুলো দেখি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি তো বলতেনই স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, এই তাদের ইন্টারভেনশন করে তারা এই স্ট্রেট 16-17 বছর তারা আমাদের দেশে রুল করেছে। এখন তারা যেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, তাছাড়া এই তাদের নিয়ারেস্ট কান্ট্রি শ্রীলঙ্কা বলুন, মালদ্বীপ বলুন, নেপাল বলুন, তারা প্রত্যেকটি জায়গাতেই হারিয়ে গিয়েছে। এখন শেষবারের মতো বাংলাদেশে এসে তারা এখন তাদের নিজস্ব একটি ট্রাম্প কার্ড খেলছে, সেটা হচ্ছে মাইনরিটি ট্রাম্প কার্ড। কারণ তাদের সামনে ইলেকশন রয়েছে। আপনি দেখুন, বিজেপির কথাই বলুন, জনতা পার্টির কথাই বলুন, আর কংগ্রেসের কথাই বলুন, আর ওদিকে মমতা ব্যানার্জির কথা, তারা কিন্তু একই সুরে গাইছে তাদের এই বাংলাদেশের বিষয়টি নিয়ে। তাদের প্রপাগান্ডা মেশিনারি যেভাবে করছে, আমার মনে হয় না তারা এই বিষয়টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা এটাকে বেশ খাওয়াতে পেরেছে, এটা আমার বিশ্বাস হয় না। যদিও রুবিন ফারহান বলল আমাদের ইংলিশ মিডিয়াগুলো একটু কম রয়েছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি না। বাট দেশ যেভাবে আজকে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, এবং আই এম শিওর যে ভারত এই ব্যাপারে আর বেশি এগিয়ে লাভ নেই। লোকসানের খাতে তাদের বিপুল অঙ্ক যোগ হয়েছে। এখন তারা যেভাবে হোক একটা নেগোসিয়েশন আসতে চাইবে, আরও প্রেশার ক্রিয়েট করে। আমরা যদি তাদের ভারতীয়রা এখানে কাজ করে, নিয়ারলি আমাদের তো তৌফিক সাহেব বলেছেন, অ্যাডভাইজার পররাষ্ট্র, যে নিয়ারলি 6 বিলিয়ন। ক্ষতিটা শুধু আমাদেরই না, মানে এই যে আপাতত ক্ষতি তাদের। আপনি দেখুন, $6 বিলিয়ন তো তারা উনি বলেছেন নিয়ে যেত। তারপরে তার ট্রেড ইমব্যালেন্স আমাদের 1 বিলিয়ন, তাদের হলো 10 বিলিয়ন। সেই জায়গায় আসেন। তারপরে আমাদের যে 7 সিস্টার, যেটা 8 সিস্টার বানাতে চেয়েছিল বললেন রুমিন, সেই 7 সিস্টার যে তাদের যে ফ্যাসিলিটিসগুলো, প্রিভিলেজগুলো বাংলাদেশ নিত, সেগুলো সব কিছু। এই আলোচনা আবার ফিরছে এটি নির্ধারিত বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছে বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন। ব্যারিস্টার রুমিন ফারহান, এই যে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন, অস্থিরতা, উত্তেজনা, যেভাবেই বলি না কেন, এই সম্পর্কটা স্বাভাবিক হওয়াটা কতটা চ্যালেঞ্জিং, যে বাস্তবতার দ্বারা আমরা জানি 9 কি 10 তারিখে দুদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকও হওয়ার কথা রয়েছে। দেখুন, এটা কতটা চ্যালেঞ্জিং তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো দেশকেই বুঝতে হবে যে তারা আসলে চাইলেই তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না, এবং দুটো দেশকে আবহমানকাল থেকে তাদের পাশাপাশি অবস্থান, ভৌগোলিক কারণ এবং বাকি যতদিন পৃথিবী থাকবে তাদের অবস্থান পাশাপাশি থাকবে। ভারতকে যেটা বুঝতে হবে যে এতদিন ভারত বাংলাদেশকে যেভাবে তার অঙ্গরাজ্য, করদ রাজ্য, যেটি আপনি বলেন, যেভাবে তারা ট্রিট করে এসছে, নেক্সট যেই সময়, যে যুগে বাংলাদেশ প্রবেশ করেছে, যে রাজনীতির পরিবর্তন এবং যেই নতুন বাংলাদেশের কথা, নতুন জেনারেশন আমরা দেখছি চারপাশে,
তারা কিন্তু আর এই দাদাগিরি মেনে নেবে না। এটা ভারতকে একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। আপনি অলরেডি দেখেছেন, যেটা আমরা গত 15 বছরে দেখি নাই, বিভিন্ন ইস্যুতে এই সরকার কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে। বিভিন্ন ইস্যুতে আমরা সরকারকে খুবই কড়া বার্তা দিতে দেখেছি ভারতকে। এবং লাস্টলি যখন ভারতের হাই কমিশনারকে তলব করা হলো 5 বছরের মধ্যে প্রথম, একদমই তাই। এবং নট অনলি ভারতের হাই কমিশনার, আমরা দেখলাম ব্রিটিশ হাই কমিশনারকেও কিন্তু তলব করা হয়েছে। সারা কুককে ডেকে বলা হয়েছে যে তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে ভুল তথ্য ছড়াছড়ি। সো এই জায়গাগুলোতে তো একটা বিরাট পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনের সঙ্গে ভারত যত দ্রুত খাপ খাওয়াবে ততই ভালো। 1, 2 হচ্ছে ভারতের সকলেই যে বিনা সিক্রি ময়ূখ বা পিনাক রঞ্জনের মতন কথা বলে, নট নেসেসারিলি। ভারতে একেবারে সেন্সিবল লোক নাই তাও কিন্তু না। হ্যাঁ, আওয়াজটা হয়তো খুব বেশি জোরালো নয়, বা অনেক বেশি ডামাডোলের ভেতরে হয়তো আওয়াজটা কিছুটা ক্ষীণ হয়ে যায়, কিন্তু শশী থারুর তো কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে এবং সেন্সিবল কথা বলেছেন। একইভাবে আমি অর্ক ভাদুরী, একজন সাংবাদিক, তারও একটা ক্লিপ দেখছিলাম, উনিও কিন্তু ভীষণ সেন্সিবল কথা বলেছেন। সুতরাং ভারতের সেন্সিবল মানুষ নাই তা কিন্তু নয়। 3 হচ্ছে ভারতের যে জিনিসটা অ্যালার্মিং, ভারত তো আসলে আইডেন্টিটি পলিটিক্স চালু করেছে বিজেপি, তো সবসময় আইডেন্টিটি পলিটিক্সই ছিল, এবং সেটা এখন এত ভয়ঙ্কর মাত্রায় গেছে যে যেটা কিছুদিন আগে যেখানে তৃণমূলের সভানেত্রী বলছিল মমতা যে বাংলাদেশের আন্দোলনের তার এক ধরনের সমর্থন আমরা দেখেছি, পরবর্তীতে তিনি বলেছেন যে বাংলাদেশের ভেতরে যা হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তার 2 দিন না যেতেই যখন তিনি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর কথা বলেন, তখন নিশ্চয়ই মনে হয় যে এটি দুঃখজনক। দেখুন, রাজনীতি করতে হলে আপনাকে কিছুটা পপুলিস্ট হয়তো হতেই হবে, কিন্তু তাই বলে আপনি ডেমাগগ হয়ে যাবেন এবং আপনি একেবারে ভোটের রাজনীতিটা ছিনিয়ে আনবার জন্য যাচ্ছে তাই। এই মমতাকেই আমরা কখনো নামাজ পড়তে দেখি, যেটাও আমার কাছে মনে হয় খুবই অস্বাভাবিক, মসজিদে ঘুরতে দেখি, সেটাও আমার কাছে অস্বাভাবিক মনে হয়, রোজা রাখেন সেটাও অস্বাভাবিক। আবার যখন তিনি এই 2 দিনের মধ্যে অবস্থান পাল্টে পল্টি খান, ওইটাও কিন্তু খুব ভালো বার্তা দেয় না। এবং আমি অন্তত এটুকু মনে করি যে ভারতে সেন্সিবল মানুষের সংখ্যা কিন্তু নেহায়েতই কম না। এখন তাদেরকে যদি ক্রমাগত আপনি ডিসইনফরমেশন ফিড করতে থাকেন, আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে সাধারণ মানুষ বলছে, একদমই সাধারণ প্রান্তিক মানুষজন, আমরা শুনেছি বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে, শুনেছি বাংলাদেশে হিন্দুদের উপরে টর্চার করা হচ্ছে, না আমরা কিছু দেখিনি, বা আমাদের আত্মীয়দের উপর হচ্ছে না, কারণ এপার বাংলায় তো তাদের আত্মীয় স্বজন আছে না, এখানে আমাদের আত্মীয়র উপর হচ্ছে না, বাট আমরা শুনেছি এরকম হচ্ছে। ক্রমাগত এই ডিসইনফরমেশন ফিড করা একমাত্র বিজেপির পারপাস সার্ভ করবে, কিন্তু বৃহত্তর পিকচারে, বৃহত্তর চিত্রে এটা কিন্তু ভারতের জন্য ক্ষতিকর। বিকজ এই হিন্দুত্ববাদ বা পরিচয়বাদের রাজনীতিটা না বিজেপির একক মার্কেট। এখন দেখা যাচ্ছে যে এই মার্কেটে বাধ্য হয়ে তৃণমূলও ঢুকছে, এইটাতে বাধ্য হয়ে কংগ্রেসও ঢুকছে, এবং এটা কিন্তু খুব ভালো পরিণতি ভারতের জন্য নিয়ে আসবে না। ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ দাবি করে, কিন্তু কেন জানি কোন অদ্ভুত কারণে ভারত তার পাশের দেশে চায় যে তার মনের মতন পুতুল সরকার থাকে, সেখানে আবার গণতন্ত্র ভারতের সহ্য হয় না। 14, 18, 24 নির্বাচনে তারা কাছা খুলে শেখ হাসিনাকে সাপোর্ট করে, তখন তাদের ন্যূনতম চোখের পর্দাটাও থাকে না। ভারত নিজেকে অসাম্প্রদায়িক দেশ বলে দাবি করে, কিন্তু যখন গরুর মাংস রাখবার কারণে একজন মুসলমানকে পিটিয়ে মারা হয়, তখন সেটা কিন্তু ভারতের মাটিতেই ঘটে। কিংবা ধরেন মণিপুরে গত বছর যেটা হলো, 50 দিন ধরে খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে যেই মানে ভীষণ রকম দাঙ্গা, সেটাকে বলা হলো যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে মোটামুটি মণিপুরে। আমরা দেখলাম কাশ্মীরে মুসলমানদের উপরে যে আচরণ তারা করে, সেটা তো আসলে কোনো সভ্য সেকুলার কান্ট্রি করতে পারে না। সো ভারতকেও আসলে বুঝতে হবে, এবং আসলে তার পথটা তাকেই ঠিক করতে হবে, ভারত আসলে কি চায়। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকে একটা বিষয়ে মস্তিষ্কের ভেতরে ঢুকিয়ে নিতে হবে যে তারা হাসিনা মার্কা কোনো সরকার আর কোনোদিন পাবে না। 1, 2 হলো তারা যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু তারা একে তো 18 কোটি মানুষের দেশের 90% মানুষ ভারতের ব্যাপারে শুরু থেকেই বৈরী, নানান কারণে। সেই কারণগুলো আপনি চাইলে একটা একটা করে বলবো, বাট নানান কারণে তারা বৈরী। সেটাকে তারা আরো বেশি বৈরী যদি করতে না চায়, এখনই তাদের সময় ব্রেক চাপার। তারা যেভাবে এসকালেটর চাপছে না, ওটা না চাপে তাদের ব্রেক চাপার সময়। আসাদুজ্জামান ফুয়াদে, যে ব্রেক কি ভারত চাপবে কিনা, আর এই যে খাপ খাওয়াতে আর কত সময় লাগবে তাদের? 4 মাস তো পেরিয়ে গেল।
ভারতের চেহারা স্রোতের অবস্থাটা হয়েছে, আপনি যে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের ছেলে মেয়ে বাচ্চাদেরকে যদি দেখেন, দেখবেন যে ওরা সাইজে ডানে ভাবে হাত পাগুলো খুব চিকন, পেটটা অনেক মোটা। আবার দেখবেন কিছু লোকজন আছে যে সাইজে অনেক লম্বা, বিশাল 38-এর চেস্ট, কিন্তু প্রচণ্ড ভীতু। ভারত হচ্ছে এরকম পুষ্টিহীনতায় ভোগা একটা জাতি। সে তার সাইজ দেখে মাঝে মধ্যে একটু বিব্রত হয় এবং কনফিউজড হয়ে যায় যে আসলে আমি কি, কোন সাইজের আর কি। ভারতের বাস্তবতা হচ্ছে যে 1962 সালে সে যখন চীনের সাথে যুদ্ধে হেরে গেল, অরুণাচল 3 দিনের জন্য পরাজিত ছিল, চাইনিজরা আবার 3 দিন পরে নিজেরা উইথড্র করে চলে গেছে। নেহেরুর মৃত্যুর কিন্তু একটা বড় কারণ বলা হয় যে এই চায়নার সাথে যুদ্ধের যে পরাজয়, এটা সে মেনে নিতে পারে নাই এবং তার একটা স্লো ডেথ হয়েছে 2 বছর পরে। তার পরাজয় মেনে নেওয়াটা জটিল, কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতকে বুঝতে হবে যে 77 বছরের ইতিহাসে তার বিদেশ নীতিতে অলমোস্ট কোনো সাকসেস নাই। ডিপ্লোম্যাট এবং ফরেন অ্যাফেয়ার্স আপনার গত প্রায় 10-15 বছর আগে ভারতের ফরেন পলিসি নিয়ে একটা সিরিজ রিপোর্ট করেছিল। তার ভিতরে তারা দেখিয়েছে যে গত 77 বছরের ইতিহাসে ভারতের কোনো ফরেন পলিসি সাকসেস নাই, এক্সেপ্ট 71 সালে তারা পাকিস্তানকে ভাগ করেছে। এবং ইন্দিরা গান্ধীর যে মতামত ছিল যুদ্ধের পক্ষে, তখন কিন্তু খুব সিরিয়াস ডিসেন্টিং ওপিনিয়নও ভারতে তখন ছিল ওখানকার বুদ্ধিজীবী, সামরিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের মধ্যে, যে আপনি কি একটা পাকিস্তানের বদলে আমার 2টা প্রান্তে কি 2টা পাকিস্তান তৈরি করছেন কিনা। তখন এই লড়াইটা কিন্তু আপনাকে 2 প্রান্তে করতে হবে। তো এই মতামতগুলো কিন্তু ওখানে ছিল। সেই পরাজয়ের জায়গাটা ভারত এখনো মেনে নিতে পারছে না, যে আমার 77 বছরে যে আমার ফরেন পলিসি ডিজাস্টার আছে, এই পরাজয়টা মেনে নিতে পারাটা হচ্ছে সুপার পাওয়ার হতে পারবে কি পারবে না তার শর্ত। এবং ভারতকে যে কারণে আমি পার্সোনালি সবসময় বলি যে ভারত কখনো সুপার পাওয়ার হইতে পারবে না। সুপার পাওয়ার হবার জন্য নিজের দেশের ভিতরে যে শ্রেণী চরিত্র তৈরি করতে হয়, যে পাওয়ার প্রজেকশন করতে হয়, ভারত সেটা এখন পর্যন্ত 77 বছরে করতে পারে নাই, ভবিষ্যতে কখনো পারবে না। তো এই জন্য পুষ্টিহীনতায় ভোগা যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝতে হবে যদি তারা সিনসিয়ার হয়, ইয়েস উই মেড মিস্টেকস, ইয়েস উই হ্যাভ ফেইলড, ইয়েস আওয়ার ফরেন পলিসি হ্যাজ বিন ব্লান্ডার্স অ্যান্ড ডিজাস্টার্স। এইটা যদি তারা মেনে নিয়ে ইন গুড ফেইথ তারা অখন ভারতের যে মনস্তাত্ত্বিক স্বপ্নতাত্ত্বিক রাষ্ট্র প্রকল্প থেকে বের না হয়ে আসে, ভারতবর্ষ নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে কখনো ছিল না 47-এর আগে। মৌর্য সাম্রাজ্যের সেই বিশাল সভ্যতা, অশোকরা সভ্যতা গড়ে দিয়ে গেছে ওই হাতির পিঠে আর ইঁদুরের পিঠে চড়ে, এরকম কোনো জিনিস ছিল না, এটা হিস্টোরিয়ানরা বলেছে। ভারতের সভ্যতা ইতিহাস শুরু হয়েছে মুসলমানদের আগমনের পর থেকে, 10th এবং 11th সেঞ্চুরির পরে। অতএব আজকের এই যে অখন ভারতের যে মাইন্ডসেট, হিস্টোরিক্যালি এটা প্রমাণ করা হয়ে গেছে এই রকম কোনো জিনিস ভারতবর্ষে ছিল না। ভারত নামক এই বর্ডার, এটা ব্রিটিশদের তৈরি করা জিনিস। এই যে মনস্তাত্ত্বিক মিসকনসিভড হিস্টোরিক্যাল আইডিয়াজ আছে, এখান থেকে যদি ভারত বের হয়ে আসতে না পারে, সে তার পলিসি ফ্রেমওয়ার্কে কখনো কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না। এই জন্য দেখবেন যে সে নেইবারহুডের সাথে 0 টলারেন্স পলিসি নেবে, লুকিস্ট পলিসি নেবে, পলিসি নিয়ে আবার কদিন পর একটা সংসদ ভবন বানায়া ওখানে একটা অখন ভারতে আবার ম্যাপ ঢুকাই দিবে। তো এটা দিয়ে যেটা হবে যে আলটিমেটলি আবার একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করবে। সে 0 টলারেন্স করবে, কিন্তু হাসিনার মতো আবার একটা রেজিমকে সে এখানে ইনস্টল করবে একটা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে। তো ভারতের এই পলিসি ইনকনসিস্টেন্সি হচ্ছে তার মনোজাগতিক, তার হিস্টোরিক্যাল যে ব্লান্ডারের মধ্যে সে বাস করে, সেখান থেকে তাকে উঠে আসার ব্যাপার। আমি বিশ্বাস করি এটা সে কখনো পারবে না বলেই ভারত তার নিজস্ব টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি আছে এটা সে মেনটেন করতে পারবে না। এটার জন্য তার চারপাশের কোনো শত্রু রাষ্ট্রের বোধহয় প্রয়োজন হবে না। তার নিজ দায়িত্বেই সেই কুড়াল খনন করার কাজ সে অলরেডি চালু রেখেছে, এবং যত দ্রুত গতিতে সে কাজটা করবে তার অখণ্ডতা তত তাড়াতাড়ি ভেঙে যাবে তার নিজের নেতৃত্বে। ডাক্তার জাহেদুর রহমান, এই যে ভারত ঢাকা দিল্লি সম্পর্ক বলছে, মাঝখানে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রসঙ্গটা এনেছেন, আমিও তুলতাম। ব্রিটেনেও তো এই যে এক ধরনের ভুল তথ্য দিয়ে ভুলভাবে বাংলাদেশকে
উপস্থাপন করা, মানে এই জায়গাটায় তাহলে মানে কূটনৈতিক এই জায়গাটা আসলে চ্যালেঞ্জটা কোথায় তাহলে? এবং সামনে তো বলছে যে 9-10 তারিখে ঢাকা দিল্লি প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটা আছে, মানে এই জায়গায় কূটনৈতিক চ্যালেঞ্জটা আসলে কোথায়? আসছি, ফুয়াদ ভাই যেটা বলছেন খুব চমৎকার বলেছেন, এর সাথে দু একটা জিনিস একটু অ্যাড করতে চাই। মানে ভারতের রাষ্ট্র হিসেবে তার একটা চরিত্র আছে, তারা যেই ক্ষমতায় থাকুক না কেন তারা একই ধরনের তাদের চিন্তা এখানে ইম্পোজ করার চেষ্টা করেছে। কিন্তু বিজেপি, আমরা বিজেপিকে একটু আলাদাভাবে একটু দেখবো, কারণ হলো তার যে মাদার অর্গানাইজেশন আরএসএস, যে ঘোষিতভাবে ফ্যাসিস্ট যেই মতাদর্শ, সে ঘোষিত, তার হিরো কিন্তু মুসলিনি, হিটলাররা ছিল, সুতরাং সে মানে ঘোষিতভাবে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। সুতরাং একটা সমস্যাটা কোন জায়গায় দাঁড়ালো, আপনি যখন ফ্যাসিস্ট হয়ে ওঠেন আপনার আসলে ভীষণ শক্তিশালী একটা প্রজেকশন লাগবে। মোদি যখন আসেন, মোদির প্রথম তার মূল ক্যাম্পেইন কি ছিল গুজরাটের সময় থেকে, যে উনি ভীষণ পাওয়ারফুল, উনি ডিসিশন মেকার। মানে 14 সালের ইলেকশনের আগে তার ইভেন তার চেস্টের, বুকের ছাতির মাপ কত, এসব নিয়ে ক্যাম্পেইন হয়েছে, মানে উনি ফিজিক্যালি এত স্ট্রং অ্যান্ড স্টাউট। সো ওনাকে এই রাজনীতিটা করতে হয়, আমি শক্তিশালী, আমি শক্তি দিয়ে সব ক্র্যাশ করি। তার অভ্যন্তরীণ রাজনীতিও তাই। আপনি খেয়াল করবেন, উত্তরপ্রদেশের কথা বলছি, ওখানে দেখবেন যখনই মুসলিমদের সাথে কোনো ইস্যুতে প্রবলেম হচ্ছে, একটা বুলডোজার নিয়ে নেমে যাচ্ছে, প্রচুর মুসলিমের বাড়ি ভেঙে ফেলা হয়েছে ওখানে, অনেক, যার সাথেই ঝামেলা হচ্ছে, ঝামেলা থাকুক না থাকুক ওখানে গিয়ে ভেঙে ফেলছে। সো আপনি শক্তি প্রয়োগ করেন, মানে এই হচ্ছে তার মূল জায়গা। সুতরাং দক্ষিণ এশিয়াতে যখন সে শক্তি প্রয়োগ করার একটা ক্ষেত্র পেয়েছে এবং কিছু শক্তি প্রয়োগ করতে শুরু করেছে, এটা এখন তার জন্য ঝুঁকির জায়গা হয়েছে। এখন যদি সে জিততে না পারে, সে শক্তি প্রয়োগ করলো কিন্তু পিছিয়ে আসতে হলো। ওই যে সুপার পাওয়ার যদি হয়, আমেরিকা যেটা করে, ও রেকগনাইজ করে না এটা ভুল হয়েছিল। আফগানিস্তান একবার রীতিমতো পালিয়ে গেছে, লোকজন হাসাহাসি করেছে, কিন্তু পালিয়ে গেছে, ও চলে গেছে, ওর বুঝে গেল যে আমাকে দিয়ে এটা হবে না। ভিয়েতনামে তো আমেরিকা নিজে যুদ্ধ করেছে, ওভার দ্য ডেকেডস, দুই দশকের মতো আমেরিকা নিজে যুদ্ধ করেছে। ও তো এটাকে শেষ পর্যন্ত দেখলো যে হচ্ছে না, ও পালিয়েছে, এবং এরপর ভিয়েতনামের সাথে তার দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের একটা সময় তো চায়না ভিয়েতনামের সাথে ছিল, সে চায়নার সাথে বরং ভিয়েতনামের এখন সম্পর্ক খারাপ। সো সুপার পাওয়ার আসলে এভাবেই কাজ করে। এবার আমি চায়নার কথা বলছিলাম, আজকে অন্য একটা টক শোতে আমি একটু যোগ করতে চাই। শেখ হাসিনাকে সোনার নৌকা দিয়ে 18 সালে শুভেচ্ছা জানাতে চায়না আসে নাই, এবং ওই সময় চায়নার মিডিয়া, আমি খুব মিটিকুলাস শব্দটা দিনে আলোচিত, আমি ফলো করলাম, সেখানে আমি দেখেছি গ্লোবাল টাইমসে তারা রীতিমতো বাংলাদেশকে সাজেস্ট করছে বাংলাদেশ তার মানে সব প্রগ্রেসের সব প্রবাবিলিটি পসিবিলিটি আনলিশ করতে পারে যদি আমরা এই পার্টিজান পলিটিক্স থেকে কাটিয়ে উঠতে পারি, এরকম সাজেশন দিচ্ছে। সে চায় না, কিন্তু শেখ হাসিনার পতনের সাথে সাথে এখন খালেদা জিয়ার সাথে দেখা করছেন, বিএনপির লোকজন নিয়ে যাচ্ছেন, তারপরে জামায়াত এবং ইসলামী দলগুলোর লোকজনকে নিয়ে যাচ্ছেন, তারা আবার নতুন করে কিন্তু তাদের এটা করছে। আমি আরেকটুও যোগ করতে চাই, 2 রাজাপাকসে ভাই ডুবেছে, ডোবার একটা বড় কারণ কিন্তু চায়না ছিল, যে তারা চায়নার অতুল আননেসেসারি প্রজেক্ট নিতে গিয়ে বহুত ঘটনা ঘটেছে। তো গোতাবায়া রাজাপাকসে কি জানতো না যে তার রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে? জানতো, এটা দেখা যায়, এটা তো হুট করে একদিন ঘুম থেকে উঠেছেন, তুম করে শেষ হয়ে যায় হিসেবেই তো দেখা যায়, হিসাবেই দেখা যায়। কিন্তু উনি আসলে আইএমএফ এর কাছে যেতে চান না দীর্ঘদিন ধরে, কারণ উনি মনে করেছেন এতে অনেক কন্ডিশন থাকে, অনেক শর্তের বেড়া জালে উনি অনেক কিছু করতে পারবেন না। সো উনি মনে করেছিলেন যেহেতু তাকে ঘিরে একটা চায়না ইন্ডিয়ার কম্পিটিশন আছে, ওই দিক থেকে টাকা পাবো, সো উনি রিলাই করছিলেন। কিন্তু শেষের দিকে তো গোতাবায়ার ফোনও আর রেসপন্ড করেন না। গোতাবায়া দেখেছে যে ও আসলে পপুলার একটা আপরাইজিংয়ে ওর পতন হবে। সো যখনই শেষ হলো, এরপর যখন বিক্রমসিংহে আসলো, সে নিজে থেকে তার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, এবং তোমার কি সাহায্য লাগবে, তোমার লোনে যদি রিশেডিউলিং লাগে আমি এগুলো করবো। সো দিস ইজ একটা সুপার পাওয়ার যেভাবে কাজ করে সেটা হচ্ছে এইরকম। কিন্তু ওই যে বললাম, ভারতের সমালোচনা ভেরি পলিটিক্স ভারত করে, বিশেষ করে বিজেপি করে, এটাই এখন সংকট। এখন বিজেপি না, এখন বিপদ যেটা হয়েছে সেটা হলো আইডেন্টিটি পলিটিক্সের একটা মেজর প্রবলেম হচ্ছে, আপনি এই মাটিতে বসে কি করবেন, ইউ উইল গেট কনফিউজড। ও আইডেন্টিটি পলিটিক্স করছে, তো আপনি আবার কিছুটা করলেন। তো খেয়াল করুন যে ধরুন আমরা বিজেপি 100% আইডেন্টিটি পলিটিক্স করে, 100 করে, কংগ্রেস কিন্তু সমর্থন করলো, সে 20-30 করে। সো আগে 0 ছিল, 100 ছিল, গ্যাপ কমে গেল, তখন যেটা আরো বেশি করে সে আরো বাড়বে। সো এটা একটা স্নোবল এফেক্ট আছে, এটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যায়, এটা রীতিমতো বিশ্বযুদ্ধ ট্রিগার করেছে তো একটা পর্যায়ে, তাই না? সো এরা না তখন আসলে এগুলো বোঝে না, এরা করতে থাকে এবং একটা ডিজাস্টার তৈরি করে। সো এই প্রবাবিলিটি কিন্তু আমি দেখি, আমাদের যতই মনে হোক না কেন। সো দিস ইজ দ্য ভেরি নেচার অফ দেয়ার সাইকোলজি। আচ্ছা, এবার আপনি যে কথাটা বলছেন যে কূটনৈতিক ক্ষেত্রে ব্রিটেন যেটা দিয়েছে, আসলে এই ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আমরা আগে আওয়ামী লীগের সময়ও প্রচুর দেখেছি। মানে
ওরা সো কল্ড উন্নত দেশ, সভ্য দেশ, তারা ঝুঁকি দেখলো এটা একটা রুটিন যে তারা কিছু ইয়ে করবে। আমি এটাকে যে অনেক বেশি ইয়ে হয়েছে তা না। আর একটা কথা তো ফ্যাক্ট, আমি শুধুমাত্র কূটনৈতিক ইস্যুর কথা বলছি না, আমাদের দেশের ভেতরের তথ্য তো আছেই, কিন্তু গ্লোবালি যে তথ্যগুলো পৌঁছে যাচ্ছে, আপনি সার্চ করুন ইসকন চিন্ময় বাংলাদেশ, আপনার সামনে কি রেজাল্ট আসে গুগলে, ইউটিউবে, আপনি দেখবেন যে সব হচ্ছে ইন্ডিয়ান যে আউটলেটগুলো আছে। এবং আমরা এটাও আমাদের একটু ব্যর্থতাই বলবো, আমরা গ্লোবাল টপ যে নিউজ মিডিয়াগুলো আছে সেগুলোতে এখনো খুব বেশি বাংলাদেশ নিয়ে বা এই রিলেটেড ইস্যু আসেনি আমার সামনে। আসলে যে আমাদের যে চিত্রটা, যেমন আমি নিউ ইয়র্ক টাইমস একটা চমৎকার রিপোর্ট করেছে, উইচ আই অ্যাপ্রিসিয়েট, ওখানে খুব চমৎকারভাবে একটা ব্যালেন্স আমাদের এখানে কি প্রবলেম আছে, ইভেন তারা যে মানে সমালোচনাও করেছে, এটা আসলেও ভ্যালিড, সেটা হচ্ছে যে জনাব চিন্ময়কে যে সিটিজেন কেসে ধরা হলো এটা একটা কলোনিয়াল এরা ল বলে তারাও সমালোচনা করেছে, কিন্তু রিয়াল পিকচারটা ওখানে এসেছে। কিন্তু এই জায়গাগুলো, এই বিষয়গুলো অনেক কম আছে। সো যোগাযোগের চাইতে আসলে বেশি কিছু করাটাই সরকারের উচিত হবে। কূটনৈতিক ইস্যুতে আপনি যখন ব্রিফ করেন, আমাদের তো কূটনীতিক থেকে ব্রিফ করা হয়েছে, আমাদের উপদেষ্টা করেছেন, কিন্তু এর চাইতেও যেটা জরুরি সেটা হচ্ছে মিডিয়াগুলোতে, বিশেষ করে গ্লোবাল মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আসলে এগুলো করা, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটি দেখানো, প্রয়োজন হলে সেখানে অপেড লেখা, আমাদের এইখানকার লোকজন যারা আছেন এগুলো একটু লেখা, বলা, তবে তাদের রিপোর্ট অনেক বেশি এফেক্টিভ হবে বলে আমি মনে করি এই ডিবাঙ্ক করার জন্য তাদের ডিসইনফরমেশন। জি, ডক্টর আনমু ইহসান হক মিনার, এই যে এই ইস্যুতে এই বিষয়টি তো আছে যে আরো বেশি বিশ্বকে জানানো বাস্তবতাটা, কিন্তু যে এই বাস্তবতায় দাঁড়িয়ে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, ঐক্যবদ্ধ থাকার কথা বলা হচ্ছে, আমরা নানা সময় দেখেছি যে এই ঐক্যে মাঝে মাঝে কিছুটা ফাটল দেখা দেয়, এই জায়গাটায় এবার এই ঐক্য ধরে রাখাটা কতটা জরুরি? ঐক্যে ফাটল দেখা দেয় এটা আমরা দেখছি না, কিন্তু আমাদের দল নির্বাচন দিয়ে এই সমস্যার সমাধানের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে রাজনৈতিক দলগুলোই এই প্রবলেমটা ফেস করে সেই জায়গাটায় আসছে, কিন্তু ঐক্যের ফাটল তো আমি দেখছি না। আমি দেখছি যে প্রত্যেক দল মত নির্বিশেষে সকলেই এই এন্টি ভারত যেটা সেটাকে তারা সমর্থন করছে। ধরুন একটা খেলার মাঠে খেলছে 11 জন, 9 জনে মিলে বল তৈরি করে দেয়, 2 জন এসে গোল করে দেয়। আমরা কিন্তু 9 জনে মিলে বলটা তৈরি করে দিয়েছিলাম, গোলটা করতে পারছিলাম না, কারণ ওইখানে একটু ঐক্যের দূরত্ব ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এসে তারা স্ট্রাইকার হিসাবে গোলটা করে দিয়েছে, কিন্তু সকলে মিলে আমরা গিয়েছিলাম। আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, এই জায়গাটা কিন্তু জাতীয় ঐক্যটি হয়েছে এই ভারতের সেবাদাস, যেটা রুমিন বলল, দাদাগিরি করে বিগত 15 বছর একটি সরকারকে এখানে রেখেছিল, সেই জন্যই এন্টি ভারত সেন্টিমেন্টটা এই সকলের ভিতরে চলে আসছে, সেই জন্য কেউ আর মানতে রাজি না। এখন কতটুকু ভারত লুজ করলো গেইন করলো সেটা দেখবার বিষয়, তারা তো সবই লুজ করেছে, বাকি তো আর কিছু নেই। শেষটা এখানে এসে এখানেও তারা হারিয়ে যাচ্ছে। যে বিষয়গুলো সুপার পাওয়ার সম্বন্ধে বলা হলো, ভারত কিন্তু সুপার পাওয়ার হওয়ার যোগ্যতাই তারা রাখে না। তারা যে বিহেভ তার নেইবারের সাথে করছে, এটা তাদের সুপার পাওয়ার হওয়ার যোগ্যতা আমি মোটেই দেখি না তাদের রয়েছে। ভিয়েতনামে আমেরিকাতে গিয়েছে, ফেরত এসছে, তাদের সাথে ট্রেড করছে, সবই করছে, কিন্তু ভারতকে তা করছে। আর আমরা যদি মনে করি সনাতনী ধর্মরা যারা হিন্দু রয়েছে তারা ভারতের পক্ষে গিয়ে কথা বলবে বা এখানে একটা স্থিতিশীল অবস্থা থেকে অস্থিরতা সৃষ্টি করবে, সেটা হবে না। আমরা 47 দেখেছি এই সনাতনী ধর্মরা দেশ ছেড়ে যায়নি, 71 দেখেছি যায়নি, আর যখন এই আসাম হতে 7 সিস্টারে তারা এনআরসি দিল তখনও কেউ যায়নি। যদিও আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দুরা গেলে তাদের ওখানকার পাসপোর্ট দেওয়া হবে হিন্দু স্টেট হিসেবে, সেই জায়গাও যায়নি। তো সর্বশেষ আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের মিডিয়াগুলো অত্যন্ত দুর্বল হয়ে আছে, বাংলাদেশি মিডিয়াগুলো, যেটা ওনারা বললেন ইংলিশ মিডিয়াতে তো নাই বললেই চলে, একদম নাই, আপনি সার্চ দিলে কিছুই পাবেন না। তাহলে আমি যদি নিউ ইয়র্কে বসে সার্চ দিই বা ইংল্যান্ডে বসে সার্চ দিই, আমি কি করে বুঝবো বাংলাদেশে কি হচ্ছে? তা আমি এই সুযোগে আবেদন করবো, আপনারা যাদের ইউটিউব চ্যানেল আছে, আপনাদের ইন্টারনেটে যে রয়েছে, সেখানে একটা ইংলিশ মিডিয়া করেন এবং শুধু ওখানেই দেন, এখানে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের বাস্তবতাটা আমরা বহির্বিশ্বে কিছুই জানতে পারছি না, এটা একটা বিরাট উইকনেস রয়েছে। আর এই সরকার তো নতজানু সরকার না, এই সরকার তো কারোর সাথে বলে আসেনি যে তাদেরকে সরকার বানিয়েছে। দে উইল কন্টেস্ট, দে উইল ফাইট ইট আউট এবং দে আর ডুইং ইট, দে উইল নট গিভ ইট আপ, নো ওয়ে। এটা আমরা দেখছি না যে তারা গিভ আপ করবে। এই জায়গাটাতেই ভারত কার সাথে ডিল করবে? এই সরকারের সাথে। এই সাথে ডিল করার কোনো প্রয়োজন নেই। তারা কি ভাবছে যে আগামী দিনে ভারতের সাথে ডিল করে আবার গোপনভাবে ক্ষমতায় আসবো? এই সরকার তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার নয়। এই সরকার কোনো মিশন নেই যে কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে, সেই মিশন নিয়ে আসছে। ভারত এখন পুরা গেড়া কলে পড়েছে,
তাদের এখন যেই পরিমাণ লস হচ্ছে, এটা অস্বাভাবিক লস হচ্ছে। সেই জায়গাতে যদি ফিরে আসতে হয়, তাদের চৈতন্য ফিরতে হবে, তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন রিগেইন করতে হবে, এবং তাদেরকে নিজেদেরকে চেঞ্জ করে নতুনভাবে নতুন পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে। আর বাংলাদেশ তাদের ফাঁদে পা দেবে না, এটা নিশ্চিত। জি, ব্যাস রুমিন ফারহানা, লন্ডনে এক সেকেন্ড আমি একটা জিনিস একটু যোগ করে দেই। তারপর মানে ভারতের অবস্থা দেখলে আমার মনে হয় আমাদের প্রত্যেকের ছোটবেলার একটা স্মৃতি মনে আছে কিনা, আমি এটা করতাম, আপনারাও করতেন কিনা জানি না। মানে কোনো একটা ব্যাপারে কান্না শুরু করলে না, বুঝতাম যে কান্না আসলে হয়ে গেছে, বন্ধ করা দরকার, কিন্তু বন্ধ করতে লজ্জা পেতাম। মানে আমার কাছে ভারত দেখে মনে হয় যে ওরা তো শুরু করে দিয়েছে, ওরা একটা সুপার পাওয়ার শো কর, ওরা এখন কিভাবে এটা বন্ধ করে, তারা বুঝতে পারছে এটা ঠিক হচ্ছে না, কিন্তু ওরা বন্ধ করে উঠতে পারছে। জি, ব্যাস রুমিন ফারহানা, লন্ডনে 8 ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ, শেখ হাসিনা যুক্ত হবেন। আমি দুটো আঙ্গিকে আপনার কাছে জানতে চাই। এক হচ্ছে এই ধরনের সমাবেশে ভারত থেকে যুক্ত হতে দেওয়া ভারতের জন্য ঠিক হবে কিনা, আর এই যে 4 মাসের মাথায় এসে তার আগে নিউ ইয়র্কেও তিনি একটি সমাবেশে কথা বলেছেন ওভার দ্য ফোনে, এগুলোকে আসলে তার আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা নাকি টিকে থাকার চেষ্টা? শেখ হাসিনা রাজনীতিতে টিকতে চাইবেন, সক্রিয় হতে চাইবেন, ফিরতে চাইবেন, এবং তিনি বাংলাদেশকে আরেকবার শাসন করবার স্বপ্ন দেখতে চাইতে পারেন। এটা তো আসলে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এখানে ভারত যে ভূমিকা পালন করছে সেটা কতটা ঠিক বা ব্যাঠিক সেটা ভারতকে নির্ধারণ করতে হবে। শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গেলেন, তখন কিন্তু পৃথিবীর আর কোনো দেশ শেখ হাসিনাকে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আজও পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে নেওয়ার জন্য প্রস্তুত নয়, কিন্তু তিনি ভারতে আশ্রয় পেলেন। আশ্রয়টা এমন নয় যে বিজেপি সরকারই তাকে আশ্রয় দিল, সকল দল ঐক্যবদ্ধের ভিত্তিতে তাকে আশ্রয় দিয়েছে। তার অনেকগুলো কারণ আছে। প্রথম এবং প্রধান কারণ হলো শেখ হাসিনা নিজেই বলে গেছেন, ভারতকে যা দিয়েছি সেটা ভারত চিরকাল মনে রাখবে। 1, 2 হলো ভারতের একমাত্র বন্ধু চারপাশের যে দেশগুলো আছে তার মধ্যে শেখ হাসিনা, বাংলাদেশও না কিন্তু, কারণ বাংলাদেশের মানুষ বৈরী ভারতের ব্যাপারে। একমাত্র বন্ধু হচ্ছে শেখ হাসিনা, এবং তাদের দুজনের ইকুয়েশনটা না, ভারত এবং শেখ হাসিনার ইকুয়েশনটা খুব চমৎকার। শেখ হাসিনার দাবি একটাই, আমাকে ক্ষমতায় রাখো, এর বিনিময়ে তুমি যা চাও আর যা তুমি চাও না, কিন্তু আমার মনে হয় তোমাকে দিলে তুমি খুশি হবা, তাও আমি তোমাকে দিয়ে দিব। তো এই চমৎকার একটা বোঝাপড়া শেখ হাসিনার সঙ্গে ভারতের আছে। সো ভারতের একটা মরাল অব্লিগেশন, একটা নৈতিক মানে এক ধরনের চাপ ভারতের মধ্যে আছে শেখ হাসিনাকে রাখতে হবে। এই ব্যাপারে কংগ্রেস, বিজেপি সকলেই কিন্তু একমত। 3 হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয়, তাহলে আরেকটা কর্মচারী হাসিনা ভারত কোনোদিনও খুঁজে পাবে না, কারণ তখন সকলেই ভাববে আয় হায় বিপদে পড়লে তো ভারত দাঁড়ায় না তার পাশে। সো এই সকল কিছু রক্ষা করতে গিয়ে ভারতকে হাসিনার পাশে দাঁড়াতে হয়েছে। এখন আসে নেক্সট স্টেপে, যে হাসিনাকে ভারতের ভেতরে বসে, ভারতের মাটিতে বসে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যেটা তিনি দফায় দফায় তার নেতাকর্মীদেরকে দেন, এবং বাংলাদেশে তার যে নেতাকর্মীরা আছে তারা সেটাতে উজ্জীবিত হয়, উদ্দীপ্ত হয়, নাচানাচি করে, সেটা কতটা ঠিক হচ্ছে ভারতের জন্য। আপনি যদি একজন সেন্সেবল নিরপেক্ষ মানুষ হন, আপনি বলবেন এটা ভারতের জন্য ঠিক হচ্ছে না। আর যদি আপনি ভারতের মতো, যেটা ডক্টর জাহিদ বলছিলেন, যে কান্না শুরু করলে লজ্জায় আর থামাতে পারি না, কাঁদতেই থাকতে হয়, ভারত যদি ওই গেঁয়ো আচরণ, গ্রাম্য আচরণটা চালিয়ে যায়, তাহলে আসলে ভারতের জন্য এটা ঠিক আছে। মানে গ্রাম্য পরিবারে ঝগড়া হলে ইললজিক্যাল কথাবার্তা, এবং সেটা চলতেই কে প্রথম থামলো, যে থামলো সে হেরে গেল, এই ধরনের একটা অ্যাটিটিউড থাকে। তো সো এই অ্যাটিটিউড যদি ভারতের মধ্যে থাকে, তাহলে ভারত আসলে তার মাটি ব্যবহার করে এই ধরনের গ্রাম্য আচরণ শেখ হাসিনাকে করতে দেবে, এবং তারা করতে দিচ্ছে। আপনি কি মনে করেন এই যে একটার পর একটা কল রেকর্ড ফাঁস হওয়া, এবং সেখানে নানান রকম উস্কানিমূলক বক্তব্য যেটা তিনি দিচ্ছেন ভারতের মাটিতে বসে, এটা ভারতের কোনো রকম কোনো সম্মতি ছাড়া, বা ভারতের মানে এটাকে কি বলবো, মানে এক ধরনের ট্যাসিট ছাড়া এটা তো অসম্ভব, কিন্তু তিনি করছেন। এবং তাকে তার এই লাস্ট যেটা তিনি যুক্তরাষ্ট্রকে অ্যাড্রেস করলেন ভারতের মাটিতে বসে, সেটা তো একেবারে প্রথমবারের মতন সকল জাতীয় গণমাধ্যম ভারতের কভার করলো, যে এই প্রথম তিনি একেবারে ফর্মালি অফিসিয়ালি তিনি তার নেতাকর্মীদের অ্যাড্রেস করলেন। এরপরে 8 তারিখে যখন তিনি আরেকটা দেশের সমাবেশ করবেন, সেটা ভারত করতে দিবে, এটা খুবই মানে বোঝাই যাচ্ছে যে ভারত সেটা করতে, এবং ভারত চায়ও সেটা করতে। ভারতকে না আমার কাছে অনেকটা মনে হয় যে টার্নড ব্লাইন্ড আই বলে না, যে একদম চোখটা দেখেও বন্ধ করে রাখা। হ্যাঁ,
এবং কানটাকে বন্ধ করে রাখা। ভারত চোখ এবং কান বন্ধ করে চলছে এবং ভারতের মধ্যে এক ধরনের গ্রাম্য অ্যারোগেন্স, গ্রাম্য মাতব্বরদের এক ধরনের অ্যারোগেন্স থাকে, অশিক্ষিত কিন্তু পয়সাওয়ালা গ্রাম্য মাতব্বরদের এক ধরনের অ্যারোগেন্স থাকে। ভারতের মধ্যে ওই অ্যারোগেন্সটা আমরা দেখি। আজকে আমাদের আলোচনা আসলে ভারত কেন সুপার পাওয়ার হতে পারবে না। ভারত এই জাহিদ এই কথাটা প্রায় বলে যে এই অ্যারোগেন্সের কারণেই আসলে ভারত জীবনেও সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে না, এবং এই অ্যারোগেন্সের কারণেই কিন্তু ভারত অনেকটা চোখ এবং কান বন্ধ রেখে তার মিডিয়াকে ব্যবহার করে, যেটা মোদির গদি নামে পরিচিত, সেই মিডিয়াকে ব্যবহার করে বিশ্রী রকম ডিসইনফরমেশন সারা দুনিয়ায় ছড়াচ্ছে। এবং ভারত যদি মনে করে, দেখুন আজকে কালকে পরশু আপনি কিন্তু অনন্তকাল মিথ্যা ইনফরমেশন ছড়িয়ে দিতে পারবেন না। আমরা হয়তো এখন আমাদের ইংরেজি চ্যানেল নাই, আমাদের সেরকম এক্সপোজার নাই, আমরা হয়তো ইন্টারন্যাশনাল চ্যানেলে সেভাবে আমাদের দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে পারছি না, কিন্তু আজকে আমি দেখলাম হিন্দু কল্যাণ ফ্রন্ট এবং হিন্দু মহাজোট, আমাদের গোবিন্দ প্রামাণিক, উনি কিন্তু সবসময়, উনি গত 15 বছরও সোচ্চার ছিলেন, উনি ওনার বিবেককে কোনোদিনও বন্ধক দিয়ে কথা বলেন নাই, এবং এখনো কিন্তু উনি খুবই সোচ্চার হয়েছেন এবং উনি খুব শক্ত ভাষায় কন্ডেম করেছেন। আমি গতকালকে দেখছিলাম 10 জন হিন্দু বাংলাদেশি নাগরিক, তারা খুব স্পষ্ট ভাষায় বলেছে ভারত যেন তার নিজের ভোটের রাজনীতি ম্যানেজ করতে বাংলাদেশকে বলির পাঠা না বানায়। এবং আমরা জগন্নাথ হল থেকে যে মিছিল দেখেছি সেটাও কিন্তু আমাদের মধ্যে আশা জাগানিয়া একটা বিষয়। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে 8 তারিখ সমাবেশে বক্তব্য দিবেন, ভারত এই জায়গায় কি ভূমিকা রাখছে? একটা বিষয় হচ্ছে শেখ হাসিনার কেউ ফিরে যদি আসার মারা চেষ্টা। যায়, মারা যাওয়ার পরে আপনার দাফন কাফন করবা অথবা একটু শোক পালন করা, ইদ্যত পালন করার তো একটা সময় দিতে হবে। আজকে তো 5 তারিখ আপনার আমাদের এই বেগম লক্ষণ সেনের পালিয়ে যাবার 4 মাস পূর্তি। তো পরাজিত হবার যে ইদ্যত পিরিয়ড, এটা শেখ হাসিনার এখনো শেষ হয়নি, এটা চলছে। তো এই জন্য এইখানে একটু বক্তব্য দেওয়া, ওইখানে একটু ভাষণ দেওয়া, একটা টেলিফোন কনভারসেশন লিক করা, এটাকে আমি দেখতেছি শোক পালনের অংশ হিসেবে আর কি। যেটা একটা ইদ্যত পিরিয়ড চলতেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, এটা তাকে পালন করতে হবে আলটিমেটলি। এবং ইদ্যত কিন্তু আপনার শরিয়া মোতাবেক স্বামীর বাড়িতে পালন করতে হয়, উনি ওখানে আছেন, তো দরগায় যেহেতু আছেন উনি রাইটলি শরিয়া মোতাবেক কিন্তু ইদ্যত পালন করছেন। তো আমি এই বিষয়গুলোকে খুব গুরুত্ব আকারে দেখি না আর কি। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে গণ অভ্যুত্থানের 4 মাস আমরা আবু সাইদ থেকে মুগ্ধ থেকে শুরু করে নাফিয়ান, হাফিজ যারা ছিলেন, আমাদের 1700 শহীদ, হাজার হাজার প্রতিবন্ধী অন্ধ ভাই বোনরা যারা আছেন, তাদেরকে আমরা স্মরণ করছি, তাদের লড়াইটাকে আমরা রেকগনাইজ করছি। একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতির প্যারাডাইম শিফট হয়ে গেছে। এইটা ভারত যত তাড়াতাড়ি বুঝবে, সে এই মহল্লার রাজনীতিতে তত তাড়াতাড়ি অংশীদার হতে পারবে। ভারত যদি দেরি করে, সে যদি বোধ করে যে আমি পুতুলকে তো আমার কোচিং সেন্টারে ভর্তি করায় রাখছি, সো 75-এও তো মোটামুটি 6 বছর কোচিং টোচিং করায়া আমি ভর্তি পরীক্ষার দেওয়ার জন্য বাংলাদেশে পাঠায় দিছিলাম, যে পুতুলকে আবার কয়েক বছর পরে আমি ভর্তি পরীক্ষার জন্য পাঠাই দেব বাংলাদেশে, বোকার স্বর্গে বাস করছে সে। বাংলাদেশ 70-80 দশকে এখন নাই। অতএব ভারতকে এবং বাংলাদেশকে বুঝতে হবে তার সিকিউরিটি বিষয়কে নিয়ে তার একটা সেপারেট নেগোসিয়েশন করতে হয় বাংলাদেশকে, যে সে 7 সিস্টার্সে এবং তার এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করবার জন্য তার করণীয় কি। এখানে যদি সে মনে করে যে তার আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টির মতো বিশুদ্ধ ভারতীয় দালাল লাগবে, এই রাজনীতি যদি সে তৈরি করতে চায়, এইটা সার্ভাইভ করবে না এখন আর। এই সময়টা চলে গেছে, সারা পৃথিবীতে চলে গেছে, গ্লোবালি আমেরিকা এই রাজনীতিটা এখন আর করছে না। এই জন্য দেখেছেন যে পারসিস্টেন্টলি এখন ডেমোক্রেসি চাপিয়ে দেয়া, ইম্পোজ করা আমেরিকা এবং পশ্চিমারা এই প্রজেক্ট থেকে বের হয়ে এসছে। তো সেই জায়গাতে ভারতের যে ভারতের আসলে বুদ্ধিশুদ্ধিতে পুষ্টিহীনতার প্রবলেম, তো পুষ্টিহীনতার প্রবলেমের একটা সংকট হচ্ছে যে সে সবসময় নিজেকে একটা দারিদ্রতার সিনড্রোমের ভিতর থেকে দেখে। ফ্যাসিস্টের যে ফ্যাসিবাদের কথা বলেছে না, ফ্যাসিবাদের রাফলি 3-4টা এলিমেন্টস আছে, তার ভিতরে একটা বলে হচ্ছে যে গোল্ডেন টাইম এলিমেন্ট। এটার প্রথম কথা হচ্ছে যে আমার এক সময় একটা বিশাল সভ্যতা, গৌরবের সোনার বাংলা টাইপের একটা আওয়ামী লীগ টাইপের একটা দেশ ছিল আমার এক সময়, যারা দেখবেন যে শেখ পরিবারের একটা জমিদারির মতো ছিল। তো প্রত্যেকটা ফ্যাসিস্ট দেখবেন, হিটলারও এটা করেছে, যে আমার একটা ঐতিহাসিক গৌরবময় জায়গাটা ছিল।
সেকেন্ড স্টেজে হচ্ছে এই গৌরবটা ছিনায় নিয়ে গেছে কে, এটাকে আইডেন্টিফাই করতে হয়, শত্রু। এবং তার এই শত্রুটাকে, এটাকে সে লার্জলি অখণ্ড ভারতের জায়গাতে মুসলমানদেরকে আইডেন্টিফাই করে যে তার এই হিস্টোরিক্যাল সিভিলাইজেশনাল যে ওয়ারফেয়ারটা, এটা মুসলমানরা নিয়ে গেছে। এখন তাহলে থার্ড এলিমেন্টটা কি, এইটা আমাকে ফিরায় নিয়ে আসতে হবে, রিভাইভ করতে হবে। আর রিভাইভ করতে হলে কি লাগবে, আমার মতো মোদি টাইপের, পুতিন টাইপের, শেখ হাসিনা টাইপের অথবা ট্রাম্প টাইপের কিছু ডেমাগগ লাগবে, দৈত্য লাগবে। এই হচ্ছে ফ্যাসিস্টের চারটা ট্রায়াঙ্গল অথবা কোয়াড্রোপল না কি বলে আর কি, এই জায়গাটা। তো সেই জায়গার চক্রে যেহেতু ভারত পড়ে গেছে, সে যেহেতু নিজেকে অলরেডি রিজিওনাল সুপার পাওয়ার ভাবা শুরু করেছে, এই ভাবাটা তার জন্য সুইসাইডাল হয়ে যাবে। কারণ তার রাষ্ট্রকে এত বড় দাগে অপর করে রাখা জনগোষ্ঠীকে নিয়ে কখনো কোনো রাষ্ট্র সুপার পাওয়ার হতে পারবে না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে ভারতবাসীকে আপনার মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো দরকার, ভারতের দিল্লি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লাড প্রেশার কমানোর জন্য। টেলিভিশন মিডিয়া যেগুলো আছে তারা বোধ করছে তারা বিপি লেভেল কিন্তু অ্যাবাভ মানে গামা লেভেল চলে গেছে। তারা যদি আলফাতে না আসতে পারে, তারা এই যে হিস্টোরিক্যাল রিয়েলিটির সাথে যদি রিকনসাইল করতে না পারে, এই সমস্যার যে দাসত্ব, যে জালের ভিতরে তারা পড়ে গেছে, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারবে না। জি, ডাক্তার জাহেদুর রহমান, এই যে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশে দাঁড়িয়ে শেখ হাসিনার আবার ফিরে আসার চেষ্টা, টিকে থাকার চেষ্টা এবং আমাদের ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ, মানে শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা যত বেশি করবেন, আমাদের ঐক্য তত মানে সহজে ইন্টিগ্রেটেড হবে, আমাদের চেষ্টা তত কম করতে হবে। আমি জানি না, শেখ হাসিনার বক্তব্য দেখলাম যে বাংলাদেশে কোথাও পাবলিশ করা যাবে না। আমি গতকাল নিউ ইয়র্কে একটা পাবলিক অ্যাড্রেস করেছেন, ইটস দ্য ফার্স্ট টাইম পাবলিক অ্যাড্রেস করেছেন। এবং আমি এনডিটিভিতে আই গট দ্য নিউজ, ওখানে এনডিটিভির পোর্টালে নিউজটা পেলাম। পরে আমি খুঁজে ভারতের দুই একটা মিডিয়া আউটলেটে খণ্ডিতভাবে তার বক্তব্য পেলাম, যেখানে তিনি ডক্টর ইউনূসের গণহত্যার বিচার চেয়েছেন এবং উনি গণহত্যা করেছেন ইত্যাদি ইত্যাদি। দুটো ব্যাপার একটু মনে রাখা দরকার। শেখ হাসিনাকে আসলে আরো বেশি ভারত মাঠে নামাবে আসলে কারণটা হচ্ছে, সরকার যেহেতু, আমাদের প্রধান উপদেষ্টা খুবই কঠোরভাবে পিটিআইকে বলেছিলেন যে তাকে আমরা চাইবো, প্রথম বলেছিলেন আসলে বিচারের আগেই চাইবো আমরা যদি গ্রেফতারি পরোয়ানা হয়, কিন্তু তার আগ পর্যন্ত তাকে ভারতে মুখ বন্ধ রাখতে হবে। সো ভারত এখন যেটা করলো, ফোন কল তো বটে, এখন পাবলিক স্পিকিং এরও মানে অপশন তারা দিচ্ছেন। এবং যুক্তরাজ্যে যেটা হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা একটু বলে রাখা জরুরি এবং আমরা তো সামনের একটা অনুমানও করতে পারবো, সেটা বলে ফেলিব। যে পোস্টারটা পাবলিশ করা হচ্ছে ওখানে প্রধানমন্ত্রী এবং শেষে এমপি, আমাদের কিন্তু পার্লামেন্টও নাই, উনি প্রধানমন্ত্রী আছেন। আমি এই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স, এই নিউজটা নিয়ে যখন আমি খোঁজাখুঁজি করছিলাম, ভারতের কোনো একটা, অনেকগুলো তো আছে, সম্ভবত কোনো একটা পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান এক্সপ্রেস, এদেরও ইউটিউব চ্যানেল আছে, তো এখন তাদের কোনো একটা চ্যানেলে ওনার এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল এবং যিনি অ্যাঙ্কার, তিনি বারবার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা বলেছেন, এটা করেছেন, ওই যে নিউ ইয়র্কেরটা সম্পর্কে বলছেন। তারপর একজন এক্সপার্টকে আনা হয়, যিনি কোনো একটা ইউনিভার্সিটির টিচার, উনি এসে প্রথম অ্যাঙ্কারকে চার্জ করছেন, আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার কেন বলছেন? উনি কি রিজাইন করেছেন? ইনফ্যাক্ট নিউ ইয়র্কে উনি আবার রিজাইন করতে পারেননি, সে আলাপটা করেছেন। একটু যোগ করে রাখি, আমাদের দেশেই কিছু মানুষ, কিছু সো কল্ড পাবলিক ইন্টেলেকচুয়াল এই অহেতুক আলাপটা শুরু করেছিলেন এবং তারা এই যে এটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের দেশের কিছু মানুষকে এটা রেফার করা সম্ভব। যাই হোক, সামনে আমি ধারণা করি যে এটা লাভ হবে না, কিন্তু কেওস করা যতটা করা যায়, সরকার যেহেতু রয়ে গেছে, আর কি হতে পারে এক ধরনের জুজু তৈরির চেষ্টা করবে, কিন্তু এগুলো করে কোনো লাভ নেই। কারণ ভারত, মানে কেউ বলছে যে আওয়ামী লীগের কাউকে আমার সাথে ব্যক্তিগত পর্যায়ে শেয়ার করতে শুনেছি যে একটা প্রবাসী সরকার তৈরি করে ফেলা যাবে কিনা। তো ভারত তার মাটিতে বসা শেখ হাসিনাকে দিয়ে প্রবাসী সরকার তৈরি হচ্ছে না, এবং ওরা যদি করেন আমরা খুশি হব। কারণ আওয়ামী লীগের এবং শেখ পরিবার যত বেশি আমাদের সামনে আসবে, যত বেশি এইসব কাজ করবেন, যত বেশি আমরা আপা শুনবো, ফোন করে বলছেন, আমরা তত বেশি ইউনাইটেড হব, আমাদের ঘৃণা তত বেশি থাকবে। এবং আমাদের যখনই দেখবে শেখ হাসিনা কিছু বেরোচ্ছে, আমরা তো এখন নিজেদের মধ্যে একটু ফাইট শুরু করেছি, সংবিধান প্রশ্নে, ওটা প্রশ্নে, সেটা প্রশ্নে, ওকে সরাবো নাকি তাকে রাখবো। গত কয়েকদিন কিন্তু নাই, ইন্ডিয়া এবং শেখ হাসিনা যখন আসে, সো আমি মনে করি না এগুলো, আমি ওয়েলকাম করি। এবং খুব ভাল লাগে একটা জিনিস, আমি কিন্তু খুব মন দিয়ে ওনার কথাগুলো শুনি। কথাগুলো কেন শুনি? যতবার বেরিয়েছে, কথা বলার জন্য শুধু না, আমার খুব ভাল লাগে
যে কি প্রবল পরাক্রমশালী একজন মানুষ বসে আছেন, সবাই তাকে তোয়াজ করছে, বা কেউ কেউ মানে মধ্যযুগের সম্রাট অনেক সম্রাজ্ঞী তার চাইতে অনেক বেশি গণতান্ত্রিক ছিলেন। তিনি আসলে গডের পর্যায়ে, উনি আসলে হিউব্রিস হয়েছিল, ওনার হিউব্রিস সিনড্রোমে বোকা মানুষ নিজকে গডের কাছাকাছি একটা এন্টিটি মনে করে। সেই মানুষটা এখন ইনিয়ে বিনিয়ে, মানে উনি বলছেন ওনার একজনকে, তুমি তো বিদেশে আছো, ওখানে যারা পার্লামেন্ট মেম্বার্স আছে তাদের সাথে একটু যোগাযোগের চেষ্টা করো। আমেরিকায় যদি ট্রাম্প আসে, মানে যেই শেখ হাসিনা আমাদেরকে বিরাট জিঙ্গোইজম দেখাইছে যে আমি অমনিপোটেন্ট, আমি কাউরে পাত্তা টাত্তা দেই না, তিনি এখন ক্ষুদ্র তুচ্ছ মানুষের মতো সব কথা বলেন, ভালো লাগে দেখতে। এগুলো আসা উচিত আরো বেশি। ডক্টর আনম এহসান হক মিলন, এই যে যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি দৃঢ় হবে আমাদের ঐক্য। আমি তো আলোচনার শেষে দেখছি যে পজিটিভ কথা বলা হচ্ছে ভারতের পক্ষে। ভারত যত বেশি আমাদের বিরুদ্ধে নেমেছে তত বেশি আমরা ইউনাইটেড হচ্ছি। এইটা কিন্তু আমাদের জন্য দরকার ছিল। ভারত বুঝতে ভুল করছে যে এখন বাংলাদেশের নিউ জেনারেশন, তারা সব দেখে শুনে বুঝে কথা বলে। ভারত যদি মনে করে তাদের লেজুর ভিত্তিক দল বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হবে, এটা টোটালি ভুলে যেতে হবে। এটার কোনো সম্ভাবনা নেই। আর ওই জুজুবুড়ির ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ হবে না। ট্রাম্প জানুয়ারিতে অফিসে বসবে। ভারত যেমন এই মাইনরিটি কার্ড খেলছে ভোটের জন্য, মমতা হতে শুরু করে সকলে, এই ট্রাম্পও কিন্তু একই কার্ড খেলেছে। ট্রাম্প কিন্তু অত্যন্ত ধুরন্তর ব্যক্তি, এটা বুঝতে হবে। এই ট্রাম্পকে নিয়ে ভারত যে সুখ নিদ্রায় যাচ্ছে, এই যে তৃপ্তির ঢেকুর তুলছে, এইটা কিন্তু কোনো লাভ হবে না। আমেরিকা এই ট্রাম্পকে দিয়ে ভারত আমাদেরকে থ্রেট করবে, এটা হবে না। আর হাসিনা যে এটা করছে বিদেশে, দেখুন ইন্ডিয়ানরা কিন্তু বিদেশে কোনো পার্টি নেই। ইউরোপ, আমেরিকা, সৌদি আরব কোথাও বলেন তাদের কোনো দলীয় পার্টি, কংগ্রেস, বিজেপি, কারোর কোনো দল নেই। এখানে আওয়ামী লীগ এখানে হইচই করছে, এবং যত বেশি হইচই করবে তত বেশি কিন্তু আমাদের উপকার হবে। আর যত বেশি ভারত আমাদের বিরুদ্ধে এই তাদের মিডিয়ায় সম্প্রচার করবে, তত বেশি দেখবেন যে আমরা ইউনাইটেড হচ্ছি, এবং এই সরকার এবং তথা আমরা এবং পলিটিক্যাল পার্টিগুলো এন্টি ভারত সেন্টিমেন্টে পুরোপুরিভাবে গেইন করবে। সেই জন্য আমি আসলে ভারতকে এখন একটু ধন্যবাদ দিয়ে দিতে চাই। আর ভারত যদি এই বাড়াবাড়িগুলো করে, ওই জন্যই বলছে না সাইজটা একটু বেশি হয়ে গেছে, আমার মতো সাইজটাও কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা সবচেয়ে ইজি নয়, কারণ এই দেশে সেই হিন্দু কার্ড খেলে ভারতের উপকার করাবে আমাদের দেশে হিন্দুরা, তার জন্য এই বলিদান এরা করবে না। এবং তার সেভেন সিস্টার্স এখন যে বিপদে পড়ছে, এই যে ট্রানজিট করিডোর এগুলি ব্যবহার করতে পারছে না, আমাদের পোর্ট ব্যবহার করতে পারছে না, এই যে বিনা পয়সায় করিডোর নিয়ে গেলো, এগুলো এতে কিন্তু সেভেন সিস্টারের মধ্যে অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে। দে ওয়ান্ট টু নর্মালাইজ দ্যাট থিং। এই জন্যই তারা একই জায়গা আবার বলছে এই 2 দিনের মধ্যেই আসছে তাদের পররাষ্ট্র সচিব। তখন এসে দেখবেন যে এই থ্রেটে কোনো কুলাই নেই, তারা আস্তে আস্তে লোয়ার ডাউন হতে থাকবে, এটাই আমার বিশ্বাস। অতএব এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর ইংল্যান্ডে যে জনসমাবেশ করবেন, সেখানে দেখবেন পচা ডিম পাবে সে, ওখানেও সে ছাড় পাবে না। আর ইংল্যান্ডের আওয়ামী লীগরা দেখবেন এবার বাংলাদেশে তো দৌড়িয়ে পালিয়েছে পার্শ্ববর্তী, ওখানেও দৌড়ানোর জায়গা পাবে না, কারণ সারা পৃথিবীতে সমস্ত প্রবাসীরা আজকে একত্রিত হয়েছে। গুটি কয়েক আওয়ামী লীগ, আপনি নিশ্চিত থাকেন যদি চায় বাংলাদেশি নাগরিকরা, তারা এই জায়গায় কঠিন ব্যবস্থা নিতে পারবে। জি, অনুষ্ঠান শেষে এসে একেবারে নির্বাচনী রোডম্যাপ নিয়ে একটু কথা বলি। ব্যারিস্টার রুমিন ফান, এই যে নতুন মানে ট্রাম্প বলা থেকে যে মনে পড়লো, মানে ট্রাম্প আর মোদির মিল আছে। মানে ট্রাম্প কানাডাকে তার 51st স্টেট হইতে বলছে যে তোমার ট্যারিফ নিয়ে ঝামেলা হচ্ছে, ট্রুডো বলছে ট্যারিফ নিয়ে তো ঝামেলা হবে, তুমি আমার 51তম স্টেট হয়ে যাও, তোমার ট্যারিফের আর ঝামেলা নাই। আচ্ছা, জি, ব্যারিস্টার রুমিন ফান, এই যে নতুন এই সমীকরণে দাঁড়িয়ে এই যে নানা ঝামেলা, ষড়যন্ত্র, এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনমুখী হওয়াটা কতটা জরুরি? বিএনপি তো বারবার এই জায়গাটাই বলছে। নির্বাচনমুখী হওয়াটা আসলে ভীষণ জরুরি। কেন? তার প্রথম এবং প্রধান কারণ হলো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সিচুয়েশন হ্যান্ডেল করবার যেই অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে, সেটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের কখনোই থাকে না। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত নেতা, কর্মী, সমর্থক, ভোটারদের না একটা চেইন থাকে। সো অনেক সমস্যা ওই ওয়ার্ড লেভেলেই, ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলেই শেষ হয়ে যায়, কেন্দ্র পর্যন্ত আসে না। কিন্তু এই অস্থায়ী সরকারের যেটা হয়, ওদের সবকিছুই কেন্দ্র ফোকাসড। সো ছোট একটা সমস্যাও সেটা কিন্তু অনেক বড় নিউজ হয়ে এবং কেন্দ্র পর্যন্ত বিষয়টাকে হ্যান্ডেল করতে হয়, কেন্দ্রকেই হ্যান্ডেল করতে হয়। তৃণমূলের বিস্তৃতিটা নাই, কম না, নাই, 0। 3 হচ্ছে এই ধরনের সরকারগুলোর যেহেতু মানে
সেই ধরনের বৈধতা নেই যে ধরনের বৈধতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অর্থাৎ জনগণের ভোটের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। এরা সেই ধরনের সরকার নয় এবং এদের মেয়াদও অনিশ্চিত, কতদিন থাকবে না থাকবে কেউ জানে না। সুতরাং অন্যান্য দেশগুলো কিন্তু এই ধরনের সরকারকে কোনো রকম কোনো সহযোগিতা করতে কিংবা এই সরকারের সাথে আসলে কিভাবে ডিল করবে, কিভাবে হ্যান্ডেল করবে, পররাষ্ট্র নীতিটা কি হবে, এটা নিয়েও কিন্তু এক ধরনের পাজলড অবস্থার মধ্যে থাকে। সো সেই কারণে দেখা যায় যে অনেক সময় অনেক সিচুয়েশন যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট স্মুথলি হ্যান্ডেল করতে পারতো, সেটা এই ধরনের গভর্নমেন্ট পারে না। 4 হচ্ছে এক ধরনের কথা আমার একটা ফ্রেন্ড আমাকে প্রায় বলে যে তুমি যেটা বলেছো এটা সত্য, দ্যাট ইজ কারেক্ট, বাট ইউ আর পলিটিক্যালি ইনকারেক্ট। ওয়াই আই এম পলিটিক্যালি ইনকারেক্ট? বিকজ ওই কথাটা ওই সময় ওই জায়গায় না বললেও হতো, না বললে হয়তো আমার কিছু পলিটিক্যাল গেইন হতো, আর বলার ফলে হয়তো আমি কিছু পলিটিক্যালি লুজ করলাম। চিন্ময়ের বিষয়টা আপনি চিন্তা করেন, চিন্ময়ের বিষয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ, পতাকা জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা, ঠিক আছে, কাগজে কলমে রাষ্ট্রদ্রোহিতা তো বটেই। একে এই মানুষটিকে ঠিক এই সময় গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল? এক, ওনার মানে এই গভর্নমেন্টের কি বোঝার কথা ছিল না যে একে এই সময় ঠিক গ্রেফতার করলে কি ধরনের একটা রিপারকেশন আসবে দেশে এবং দেশের বাইরে? ঠিক তাই কিন্তু হলো, একজন নিরীহ আইনজীবীকে প্রাণ দিতে হলো। সো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না এই ধরনের সিচুয়েশন তারা জানে কোনটা পলিটিক্যালি কারেক্ট, সো তারা ওইটা করবে, কিছুদিন অপেক্ষা করবে, যখন সময় হবে তখন তারা গ্রেফতার করবে, বাট দিস ইজ নট দ্য টাইম। ঠিক আছে, সো এই জায়গাগুলো, সেই কারণে নির্বাচন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা 18 কোটি মানুষ আমরা জানি না আসলে ওয়্যার উই আর হেডিং টু, আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা আসলে কি কি সামনে কি আছে। আপনি 4 জনকে জিজ্ঞেস করেন, 4 জনই পলিটিশিয়ান, কেউ বলতে পারবে না আসলে সামনে কি হবে, 2 মাস পর কি হবে জানি না, 5 মাস পর কি হবে জানি না। তো কিছুই জানি না, তো তাহলে আসলে আমি আমার ধরেন আমি একটা ছোট্ট রাজনৈতিক কর্মী, মিলন ভাই একজন রাজনৈতিক নেতা, ফুয়াদ ভাই একজন নেতা, জাহিদ একজন অ্যানালিস্ট, তো আমরা আসলে আমাদেরও তো কিছু পরিকল্পনা আছে, সেটা আমি কি করব? অনেকে আমাকে বলছেন তুমি এখনই মাসে 15 দিন গ্রামে এলাকায় থাকো, দরকার নাই তো, ইলেকশন তো বহু দূর। এখন আমি তো আসলে জানি না ইলেকশন দূর না কাছে, ইলেকশন আসলে কত দূর আমি জানি না। সো এই কারণে আমি শুরু থেকে একটা কথা বলছিলাম, মধ্য দীর্ঘ এবং স্বল্প মেয়াদী কি পরিকল্পনায় সরকারের আছে, কতদিন তারা এই পরিকল্পনায় ব্যয় করবে, এটা যদি শুরুতেই তারা বলতো, অ্যাটলিস্ট মাস 1.5 মাস 2 মাসের মধ্যেও বলতো, তাহলেও অন্তত একটা রোড ম্যাপ ক্লিয়ার হতো এবং দেশের অর্থনীতির অবস্থা কিন্তু আজকে এই জায়গায় আসতো না এই কারণেই যে আপনি দেখেন ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের ইনভেস্টমেন্ট দুটোই কিন্তু বন্ধ হয়ে আছে, বিকজ ব্যবসায়ীরা অস্থিতিশীল এবং অনিশ্চিত পরিবেশে কোনোদিনও বিনিয়োগ করবে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফৌজি, নির্বাচন কত দূর, নির্বাচন খুব দ্রুত হওয়াটা কতটা জরুরি? নির্বাচনের রোডম্যাপ তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যদিও এই বক্তব্যের সাথে হয়তো একমত হবেন না অনেকে। নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে প্রফেসর ইউনুস পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা হচ্ছে যে ওয়েদার ফোরকাস্টের মতো, যে আমরা জানি যে এপ্রিল মাস থেকে বৃষ্টি শুরু হবে, কিন্তু এক্স্যাক্টলি জানি না যে কোন দিন কত মিলিমিটার বৃষ্টি হবে এবং তাতে প্রথমে কি ফেনী ডুববে না ব্রাহ্মণবাড়িয়া ডুববে, ওইটা আমরা জানি না। তো সেই জায়গাতে হচ্ছে যে রোডম্যাপের কথা তিনি বলেছেন যে সংস্কার কমিশনগুলো ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্ট দেবে, তাদের রিকমেন্ডেশন নিয়ে তারা পলিটিক্যাল পার্টির সাথে বসবে, পলিটিক্যাল পার্টি যদি একমত হয় যে আংশিক পুরোটুকু কোন জায়গাতে রিফর্মটা তারা আন্ডারটেক করবে, এইটা না হইলে তারা নির্বাচনের দিকে স্ট্রেট হয়ে চলে যাবে। সো নির্বাচন কমিশন কিন্তু গঠিত হয়ে গেছে এবং আমরাও কিন্তু অনেকে সারপ্রাইজড হয়েছি যে নির্বাচন কমিশনের সংস্কার বিষয়ক যে কমিশন আছে তারা এখনো রিপোর্ট দেয় নাই। আমরা আশা করেছিলাম রিপোর্টটা দিবে, নতুন প্রস্তাবনার আলোকে সার্চ কমিটি হবে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে। সেটা না করে কিন্তু তারা নির্বাচন কমিশন পুনর্গঠিত করে ফেলেছে। তো করে ফেলবার মধ্য দিয়ে কিন্তু মোটামুটি তারা আয়োজন এবং প্রস্তুতির মধ্যে অলরেডি ঢুকে গেছে। তো আয়োজনটা কিন্তু লম্বা চৌড়া, রাষ্ট্র কিন্তু মোটেই স্টেবল না। এখন আমাদের টোটাল প্রতিষ্ঠান কলাপস করেছে, দেশের ইনস্টিটিউশন ওয়াইজ কোনো প্রতিষ্ঠান সার্ভাইভ করছে না। আমাদের ইতিহাসের একমাত্র সময় যখন আমার কোনো নির্বাচিত অথবা অনির্বাচিত কোনো স্থানীয় জনপ্রশাসন নাই, কিচ্ছু নাই। আমাদের 71 সালে যুদ্ধ এটা হয়নি, আমার পঞ্চায়েত চেয়ারম্যান ছিল তখনও যুদ্ধের মধ্যে। তাহলে এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে 43,000 পোলিং সেন্টার এবং 2 লক্ষের উপরে বুথ
হ্যান্ডেল করবার যে ক্যাপাসিটি আমার দরকার, সেই ক্যাপাসিটি রাষ্ট্রের এই মুহূর্তে নাই। এটা খুবই একটা অস্থিরতার দিকে চলে যাবে যদি এই মুহূর্তে নির্বাচন করবার প্রস্তুতি নেওয়া হয়। তাই আমি বোধ করছি যে প্রশাসনের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ মানে দখল দরকার, যে নিয়ন্ত্রণ দরকার, এইটা তার চলে আসছে অনেক। এটা সম্ভবত 2-3 মাসের ভিতরে আরো শেপ নেবে। সেই শেপ নেবার পরে নির্বাচনের ফোরকাস্টটা তখন আরেকটু ম্যাচিওরভাবে করা যাবে বলে আমি বোধ করছি। এরপরে হচ্ছে ভোটার তালিকা। নতুন 3.5 কোটি ভোটার হয়েছেন যারা আগে ভোট দিতে পারেন নাই। আওয়ামী লীগের মৃত, জীবিত, বিভিন্ন দেশের শিশু লীগ সদস্য, এগুলো মিলায়া ঝিলায়া তো এগুলো বাদ দিতে হবে। এই পুষ্টিহীন ভোটার যারা আছে আওয়ামী লীগের, এই পুষ্টিহীন ভোটারদেরকে বাদ দেওয়ারও তো একটা বড় কাজ আছে। তো যারা কবরস্থান থেকে রেগুলার ভোট দেয়, এই কবরস্থানগুলো থেকে তো ভোটারদেরকে বাতিল করে একটা নতুন গণ অভ্যুত্থানের ভোটার তালিকা করবার একটা আয়োজন আছে। অতএব সেই সবগুলো কাজ করতে তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটু উদারভাবে সময় দিতে চাই, তবে যথেষ্ট জবাবদিহিতা এবং ক্রিটিক্যাল অবজারভেশনের মধ্যে রেখে। ডক্টর জাহিদুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আপনি সদস্য, যে আলোচনাগুলো হলো, এই বাস্তবতা নির্বাচন হওয়াটা জরুরি, একটি রাজনৈতিক দলের ক্ষমতায় থাকাটা জরুরি ছিল, এই জায়গাতে আপনি ছোট করে মানে একটা ব্যাপার হচ্ছে একটা স্টেবল সরকার লাগবে। এই সরকারটা যদি নিজে যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেবল হয়, সে যদি সব ঠিকঠাক রাখতে পারে। আমি গতকাল একটা টিভি টক শোতে ছিলাম, এটা একটু রেফার করি, সেটা হচ্ছে হোয়াইট পেপার নিয়ে, এই যে ইকোনমিক যে হোয়াইট পেপার, ওখানে হোয়াইট পেপারে কাজ করা 2 জন ছিলেন আমার সাথে। সো আমরা একটা আলাপ করেছি, আমি হোয়াইট পেপার পুরোটা পড়তে পারিনি, কারণ হচ্ছে ইন্ডিয়ার ডামাডোল শুরু হয়ে গেল। সো আমি যখন বললাম তখন তারা বললেন তারাও হোয়াইট পেপারে আসলে এই কথাটাও লিখেছেন। সেটা হলো অর্থনৈতিকভাবে দেশ যদি স্টেবল না হয়, আপনি আসলে কেওস হয়ে যাবে। এবং আমাদের অর্থনীতিতে অনেকগুলো অ্যালার্মিং সাইন আছে, অনেকগুলো। আপনারা যদি কোনো একদিন এটা নিয়ে করেন, আমরা আসলে এই ডামাডোলগুলোতে ওই আলাপটা করছি না। আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমাদের জব হারাচ্ছে, আমাদের কনজাম্পশন কমে গেছে, সিরিয়াসলি ফল করেছে, ইনফ্লেশন তো আছেই, মানে স্ট্যাগফ্লেশন আছে। সো সব কিছু মিলে এই সরকার, আবার বলছি, দায়িত্ব সরকারের না, ডুবিয়ে গেছেন শেখ হাসিনা, কিন্তু এটাকে সরকার কতটুকু সাকসেসফুলি আনতে পারবেন। এবং রুমিন একটা খুব চমৎকার কথা বলেছেন, এটা খুবই জরুরি। একটা আনসার্টেন পরিবেশের মতো কোনো খারাপ কিছু নেই ব্যবসার জন্য। আপনি যদি ব্যবসায়ী হন, ধরুন এই সরকার অসাধারণ দেশ চালাচ্ছেন, কিন্তু আপনাকে তো জানতে হবে এই সরকার কতদিন দেশ চালায়। তারপর আবার এত অসাধারণ দেশ চলবে না, ধরে নিলেন আপনি দলীয় সরকার আসলে, তারপর সেই সরকারের সময় আপনি কি করবেন, কারা আসবে, কি আসবে। সো আপনার এই আনসার্টেনিটিগুলোর মধ্যে আমাদের বিদেশি তো বাদই দেন, দেশি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ইনভেস্ট করবে না, এটি নিয়ম, এবং এটাই শুরু হয়েছে অলরেডি। এবং আমি চোর প্রতিষ্ঠানের কথা বলছি না, চোররা তো ভয়েই আছে যে যা করেছি পারলে এটা নিয়ে পালাবো, কিন্তু যারা জেনুইনলি ব্যবসা করছেন তারাও এটা করবে না। সো সরকারের সামনে কিন্তু অনেক ঝুঁকি আছে। এটার মানে এই না যে তারা খারাপ করছেন, কিন্তু খারাপ না করলে এই ধরনের সরকারগুলোর এই প্রবলেম আছে। সো তারা যদি স্টেবল থাকতে না পারেন, রাদার আমি এখন পর্যন্ত সরকারের পারফরমেন্স আমি মনে করি যে ভালো করেছেন, খারাপ করেছেন তা বলবো না, কিন্তু আমি মনে করি আরো অনেক ভালো করার সুযোগ ছিল। আর যদি সেটা হয়ে থাকে এবং তারা যদি আর কিছুদিনের মধ্যে যদি দেখেন তারা দেশটা স্টেবিলিটি এনে দিতে পারছেন না, তাহলে আসলে খুব বেশি দীর্ঘ করা এই সরকারকে ঠিক হবে না। আর এটুকু বলে শেষ করি, ডক্টর ইউনূস নিজেই বলেছেন এবং এটাকে আমি খুবই সমর্থন করি, সেটা হচ্ছে সংস্কার বলি আর যাই বলি, কনসেনসাস না এনে সংস্কার চাপিয়ে দেওয়ার জিনিস না। যদি এটা না হয়, সুতরাং উনি বলেছেন তাহলে একটাও করবো না, উনি একদম বাংলায়ও ইন্টারভিউতে এভাবে বলেছেন, তাহলে একটা নির্বাচন দিয়ে দেবো, যেদিন নির্বাচন। তো সেটাই। ডক্টর আনোয়ার ইসলাম লোকমিনের একেবারে অনুষ্ঠানের শেষে যে নির্বাচনী রোডম্যাপ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই এই কথাটি বলছেন যে আগামী নির্বাচন হবে কঠিন, ঠিক কেন এই জায়গাটিতে তিনি বারবার জোর দিচ্ছেন? হ্যাঁ, তো উনি যেখানে শেষ করলেন সেখানে যদি আমি বলি যে ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন যে উনি সংস্কার যদি রাজনীতিবিদরা চায় করবেন, না হলে উনি নির্বাচন দিয়ে দিবেন, উনি কিন্তু বিষয়গুলি সুন্দরভাবে বলছেন, ওনার ভিতরে কোনো রাগ ঢাক নেই, কারণ ওনার কোনো ইন্টেনশন নেই যে এখানে জোর করে ক্ষমতায় থাকতে হবে। এবং উনি এখান থেকে একটা কেওয়াস কনফিউশন নিয়ে ওনার যে রিপুটেশন যেটা ইন্টারন্যাশনালি বিল্ড হয়েছে সেটাকে ছেড়ে দিবেন, এটা উনি করবেন, এটা আমাদের সকলের বিশ্বাস রয়েছে। কিন্তু এই জায়গাটি আমি বলছিলাম যে তবু যদি একটা টাইম লাইন, যেমন রুমিন ফারহান বলছিল যে আমি প্রতিদিনই এলাকায় গিয়ে বসে থাকি, সো ডু মি, মানে আমাদেরকে বলতে অসুবিধার কি, আমাদের নেতা
তারেক রহমান সাহেব বলেছেন আমরা যৌক্তিক সময় দেব, আপনারা কাজ করেন, সেটা তো আমরা বলছি, কিন্তু একটা টাইম ফ্রেম দিতে অসুবিধা কি? আর সংস্কার তো একটা চলমান, এই সংস্কার কোনোদিন শেষ হবে? এটা যতদিন বাংলাদেশ পৃথিবীতে থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। এখন যেই যে সংস্কারগুলোর প্রয়োজন আছে সেগুলি করার জন্য একটা টাইম ফ্রেম বেঁধে দিন, দিয়ে বলুন যে এই সময়ের ভিতরে সকলেই তো অর্গানাইজ হতে হবে। হুট করে উনি বললেন যে আমি কালকে ছেড়ে দেবো, 3 মাসের মধ্যে নির্বাচন দিচ্ছে। কিন্তু যে আগামী নির্বাচনটা কঠিন বলছেন কেন বারবারই? অবশ্যই কঠিন, কারণ এইখানে যে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, মানুষের যে বাক স্বাধীনতা, ভোট দেওয়ার রাইটস পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গায় জনগণের সেন্টিমেন্ট বুঝে আমাদের কাজ করতে হবে। নেতা কর্মীদের তাই নির্দেশ দিচ্ছেন যে সঠিকভাবে জনগণের পাশে থাকুন। সেই জন্যই তো আর যে কথাগুলি হচ্ছিল যে এই সরকার কতখানি এই অবস্থাতে তারা টিকে থাকতে হবে, এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখুন, একজন উপদেষ্টা এক এক রকমভাবে বলছে এত তারিখে নির্বাচন হবে, এই বছর হবে, সেগুলি বলছে। আচ্ছা, এটা যদি বিএনপির গভর্নমেন্ট হতো, আমাদের মন্ত্রী কি আগ বাড়িয়ে কোনো কথা বলতেন? সেখানে একটা কহেসিভনেস থাকতো যে কে কখন কিভাবে কথা বলবেন। বা এই যে ঘটনাগুলি ঘটছে, আজকে যে একটা দলীয় সরকার থাকতো বা একটা জাতীয় সরকার যেটা নির্বাচন পরবর্তী হবে বলে আমরা ভাবছি, রুমিন ফারহানা যেটা বলছিলেন ঠিক এই সময় চিন্ময়কে গ্রেফতারও করা এই ধরনের সরকার থাকলে আমরা কিন্তু এলাকা ভিত্তিকেও আজকে আমরা রেজিস্ট করতে পারছিলাম। জনগণকে আমরা যা করছি, বিএনপি যা করছে, আমরা আগ বাড়িয়ে দেশের স্বার্থে, এই সরকারের স্বার্থে কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়াচ্ছি, এটাও কিন্তু আমরা করছি দেশের স্বার্থে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।